আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বহুপদী ও বহুপদী সমীকরণ এই ক্লাসটিতে। আমাদের আজকে আমরা একটা সুন্দর একটা লম্বা একটা ক্লাস করব এবং ইনশাআল্লাহ বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে যা যা প্রয়োজন, সেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ হোক অথবা সিকিউ হোক, টোটাল জিনিসগুলো আমরা এই একটি ক্লাসের মাধ্যমে শিখে ফেলবো ইনশাআল্লাহ। বহুপদীর সেরা একটি ক্লাস এখন আমরা করব প্রত্যেকে মিলে। তোমরা জয়েন করে ফেলো এবং তোমাদের পড়াশোনা কী অবস্থা আমাকে একটু বলো, দেন আমরা আমাদের আস্তে আস্তে ক্লাসটা শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কালো কালো মিলে গেলাম। ওকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একেবারে কালো কালো মিলে গেছি, আমাকে তো দেখা যায় না। আচ্ছা, আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের যে সকল ফ্রেন্ডরা আমাদের এই কোর্সটিতে আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে ফেলো, দেন আমরা আমাদের এই ক্লাসটা খুব মজার ছলে আমরা মজা করতে করতে কখন যে সময় শেষ হয়ে যাবে, কখন যে টোটাল ক্লাসটা আমরা শিখে ফেলবো, কখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুপদীর জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, এটা বুঝতেও পারবো না ইনশাআল্লাহ। আমরা খুব সুন্দরভাবে এই ক্লাসটা করব। বহুপদী মোটামুটি একটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করা যায়। এই জন্য আমি গতকাল এবং আজকের ক্লাসটা একসাথে করে ফেললাম এবং গতকাল তোমাদেরকে বলেছিলাম যে গতকাল তোমরা যে সময়টা পেয়েছিল তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোনো পড়াশোনা গুছাও। আমি জানি না যে তোমরা কতজন ওই সময়টা কাজে লাগিয়েছো আর কতজন ওই সময়টাকে লেজার হিসেবে নিজের সময় নষ্ট করেছো, আমি জানি না, বাট ওই সময়টা হয়তো বা তোমার জন্য বোনাস ছিল। আজকে তোমাদের ইংলিশ ক্লাসটা হবে রাত 10টা বাজে এবং ইংলিশ ক্লাসের পরেও তুমি যদি এক্সট্রা কিছু সময় পাও সেই সময়টাও তুমি কাজে লাগাবো বলে আমি এক্সপেক্ট করি। আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ দেখব। বহুপদী ও বহুপদী সমীকরণ খুব চমৎকার একটা চ্যাপ্টার, আমার অনেক ফেভারিট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা আমি খুব সুন্দর করেই পড়াই, এটা অনেকেই বলে আর কি। তারপরও আমরা আজকে দেখব যে কতটা সুন্দর এই চ্যাপ্টারটি। আমি একটু দেখি কারা কারা আছে। 150 জন। আচ্ছা, একটু বন্ধুদের মেনশন করে যাও। মাত্র 150 জন। এত বড় একটা গ্রুপে এত চমৎকার একটা অধ্যায় পড়ার জন্য যদি মাত্র 150 জন থাকে তাহলে কি হবে? তারপরে একটু আগে আমরা একটা লম্বা একটা ক্লাস করব, কারণ তোমাদের দুইটা পর্ব একসাথে আমরা করতেছি এই ক্লাসের মাধ্যমে। যেহেতু একসাথে করতেছি তার মানে বুঝতেই পারতেছো একটু লম্বা তো হবেই, কারণ আমরা টোটাল জিনিসগুলো শিখবো, A to Z শিখবো, একটা কিছুও বাদ দিব না যেটা আসার সম্ভাবনা আছে। ওকে ওকে ভাইয়া, নেক্সট ক্লাস। ওকে, একটু মোটিভেশন প্রয়োজন ভাইয়া। এত মোটিভেশন তোমাদের প্রতিটা ক্লাসে মোটিভেশন লাগে। লাস্ট দিনও তোমাদের অনেক মোটিভেশন দিছি, প্রতিটা ক্লাসে যদি মোটিভেশন লাগে তাহলে তো হবে না। তার মানে তুমি নিজে জ্বলতে পারতেছো না, আমি তোমাকে জ্বলাচ্ছি। ব্যাপারটা যে একটা মানে মানে কাঠ, মানে একটা গাছ, সে নিজে জ্বলতে পারতেছে না, তাকে আগুন ধরানো যাচ্ছে না, তার উপর তেল ঢালতে হচ্ছে, তারপর কেরোসিন ঢালতে হচ্ছে, তারপর জ্বলতেছে। তাহলে এটা কি কাঠের জন্য অমর্যাদা না? এটা গাছের জন্য অমর্যাদা। সে সে জ্বলতেছে না, তাকে জ্বালানি হিসেবে ইউজ করা যাচ্ছে না। তুমি তো তোমার মর্যাদা চাও না, তো তুমি তো তোমার মর্যাদা চাও, নিজের মর্যাদা নিজে চাও। আরেকজন সবসময় কেরোসিন দিয়ে তারপর তোমাকে জ্বলাবে, এটা তো আসলে হয় না। এটা যদি হয়, এটা তার মানে তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে গেলা, আর যারা অন্যের উপর নির্ভরশীল তারা কিন্তু কখনো সফল হতে পারে না। নিজেকে নিজের জ্বালানি হিসেবে প্রস্তুত করতে হবে, নিজেকে নিজে যোগান দিতে হবে, নিজের মোটিভেশন নিজেকে তৈরি করতে হবে, নিজের জন্য কোনো একটা ডেডলাইন, কোনো একটা ট্রেডমার্ক তৈরি করতে হবে এবং সেই ট্রেডমার্ক তৈরি করার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে। এটা নিজের থেকে করতে হবে, সবসময় আরেকজন থেকে পেতে হবে এরকম কিন্তু না। গত ক্লাসেও আমি তোমাদেরকে পড়ার বাইরে অনেক অনেক কথা বলেছি। প্রতিটা ক্লাসেই যদি আমরা অন্য অনেক কথা বলি তাহলে তো আসলে তুমি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছ, এই মোটিভেটেড হচ্ছ আবার চলে যাচ্ছ, মোটিভেটেড হচ্ছ চলে যাচ্ছ, তার মানে আমার আগের দিনের মোটিভেশনের কোনো দাম ছিল না, এই জন্য তোমাকে আবার নতুন করে বলতে হচ্ছে। যাই হোক, আমরা কথা বলবো হয়তো বা আমাদের যখন একটা ব্রেক টাইম চলবে, আমরা আমাদের ক্লাসের মাঝে প্রায় 15 মিনিটের মতো একটা ব্রেক দিব। দুপুরের দিকে তখন হয়তো বা আমি এসে 5 মিনিট আবার কথা বললাম ব্রেকের মাঝে। বাট এখন পড়াশোনা শুরু করি। ওকে, আজকে ক্লাসের পর নিজেকে খুঁজে পাবো না। ওকে, চলো আমরা শুরু করে দেই আজকে আমাদের ক্লাসটা।
সবাই একটু যারা আছো সবাই একটু যেখানে যেভাবে আছো একটু শক্ত করে বসবা, কিন্তু সবাই একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে 1 মিনিট জোরে একটু ব্রেথ নিয়ে তারপর হচ্ছে বসে পড়ো। সবাই একটু দাঁড়িয়ে একটু নড়াচড়া দিয়ে শক্ত করে বসে পড়ো, কারণ আমরা এখন কিন্তু অনেকক্ষণ ধরে বসে বসে ক্লাস করব। সো চলো আমরা একটু শুরু করে দিই। আজকে আমরা দেখব বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটি। সো বহুপদী ও বহুপদী সমীকরণে আমরা দুইটা সেগমেন্ট দেখব। প্রথমে আমরা দেখব টাইপ ওয়াইজ বেসিক যে আলোচনা, প্রতিটা টাইপের ভিতরে কী কী অঙ্ক থাকতে পারে, এমসিকিউ মানে বেসিক যে ডিটেলসগুলো আমরা দেখব, আমরা এমসিকিউগুলো দেখব, আমরা সিকিউগুলো দেখব। যেই টাইপগুলো থেকে সিকিউ আসার চান্স আছে সেই টাইপ থেকে আমরা কিছু সিকিউ দেখব। এবং পরবর্তীতে আমরা হচ্ছে সেগমেন্ট 2তে আমরা হচ্ছে অনেক বেশি আরও কিছু অ্যাডমিশনে আসা কিছু প্রশ্ন আমরা সলভ করব। এই সেগমেন্ট 2টা জাস্ট তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য যে তোমরা পারো কি না। এই সেগমেন্টটা আমি তোমাদেরকে খুবই সুন্দরভাবে গুছিয়ে দিব। আর মনে করো যে এইখানে 15টা এমসিকিউ আছে, এই 15টা এমসিকিউ হচ্ছে তোমাদের জন্য এক্সাম, ঠিক আছে? এই 15টা এমসিকিউ হচ্ছে তোমাদের জন্য এক্সাম ধরতে পারো, যে তোমরা এই 15টা এমসিকিউ তোমরা এক্সাম দিবা যে তোমরা পারো কি না। হ্যাঁ, আমি বিশ্বাস করি যারা এই যে সেগমেন্টটা প্রথম সেগমেন্টটা সুন্দর করে গুছিয়ে করবে তারা সবাই এই দ্বিতীয় সেগমেন্টের এক্সামে 15টা এমসিকিউ পারবা। শিওর থাকো 15টা এমসিকিউ পারবা তুমি যদি এই বেসিক ডিসকাশনটা ভালো করে শিখে থাকো আমার সাথে। সো চলো আমরা শুরু করে দিই কথা না বাড়িয়ে আমাদের মেইন যে পর্ব সেই মেইন পর্বে। সো আমাদের প্রথমে আমরা টাইপ ওয়াইজ বেসিক ডিসকাশন করব। দেখো টাইপ সমূহ আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণের টোটাল 8টা টাইপ আছে। এই 8টা টাইপ কি কি? প্রথমত আমাদের জানতে হবে যে কোনো একটা বহুপদী কি, আসলে বহুপদী কি এবং মূল কি। তো এগুলো আমাদের এমসিকিউতে দরকার হবে। আমাদের বিভিন্ন অ্যাডমিশনে এমসিকিউ প্রচুর পরিমাণে এখান থেকে থাকবে। মূলের প্রকৃতি নির্ণয় থেকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ এবং এইখান থেকে এমসিকিউ বা সিকিউও আসতে পারে, তবে সিকিউ আসার চান্স খুব কম, বাট এখান থেকে এমসিকিউ আসার চান্স অনেক বেশি। দ্বিঘাত সমীকরণের সূত্রসমূহ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণে আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল, এবং এই দুইটা সূত্র আমরা সবসময় আজীবন মুখস্থ করে এসেছি। বাট এই সূত্র দুইটা আসলে কীভাবে আসলো এটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার জন্য সূত্রটার মুখস্থ করতে হবে না, বরঞ্চ তুমি আরও ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত এই সমীকরণগুলোর সূত্র তুমি নিজে তৈরিই করতে পারবা। সো ওইটা কিভাবে তৈরি করা যায়, সো এই জিনিসগুলো আমরা দেখব এবং সূত্রটা আমরা জেনে ফেলবো এই টাইপের ভিতরে। এরপরে আমাদের সমীকরণ গঠন করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা সমীকরণ গঠন করা, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বোথ ইম্পর্টেন্ট একটা টাইপ হচ্ছে এটা সমীকরণ গঠন করা। এরপরে মূলের সম্পর্ক, এটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিকিউ এক্সাম দিবা অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিকিউ এক্সাম দিবা, মনে করো চুয়েটে তুমি পরীক্ষা দিতে গেলা, তখন দেখবা যে এই মূলের প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে সিকিউ প্রশ্ন আসে। সো এই জন্য আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের এই টাইপটাকে অন্ততপক্ষে সিকিউ ভিত্তিক একটা প্রিপারেশন নিব। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা অবশ্যই আমি জানি যে তোমরা সিকিউ ভিত্তিক প্রিপারেশন নাও না, তোমরা শুধুমাত্র এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন নাও, এটা তোমাদের জন্য একটি দুর্বলতাই আমি বলবো। সো সিকিউ ভিত্তিক প্রিপারেশন নিতে হবে, কারণ এমসিকিউ দিয়ে তুমি পাস করার পরে তোমার সিকিউ মার্কসটাও কিন্তু তোমার অ্যাড হবে। সিকিউ তুমি কিছুই পারলাম না, সো এমসিকিউ এত পেরে কোনো লাভ হবে না। সো সিকিউ আমি কিছু কিছু জায়গা থেকে দেখব, একটা অধ্যায় সব কয়টা টপিক থেকে না দেখলাম, কিছু কিছু টপিক থেকে তো আমাদের দেখতেই হবে যেন কমন পড়ে যায়। এরকম একটি টাইপ হচ্ছে এইটা মূলের সম্পর্ক। এরপরে হচ্ছে সাধারণ মূল নির্ণয়, এটা থেকেও আমার সিকিউ টাইপ কিছু প্রশ্ন আসে, এমসিকিউ টাইপ প্রশ্ন আসার সম্ভাবনা কম। ত্রিঘাত সমীকরণের সূত্রসমূহ খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমার এমসিকিউ আসতে পারে বা সিকিউ আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা এমসিকিউ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করা। সো এই হচ্ছে আমাদের টোটাল 8টা টপিক। এই 8টা টপিক যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ এই টোটাল টাইপটা, এই টোটাল যে অধ্যায়টা আছে এটা সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলতে পারবো। সো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের যে আজকের ক্লাসটা আছে এই ক্লাসটা শুরু করে দিই, অর্থাৎ আমাদের মেইন টপিকের যে আলোচনা আছে সেই আলোচনা আমরা শুরু করে দিই। ওকে, সো আচ্ছা ঠিক আছে,
শুরু হয়ে গেছে গল্প করা। কমেন্ট বক্সে যারা গল্প করবা, আজকের কথা বলতেছি, আজকে যারা কমেন্ট বক্সে গল্প করবা, আমি যখনই একটা টাইপ শেষ করে এটা নিব, আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবো এবং ক্লাস শেষে গ্রুপ থেকে বের করে দিব, গ্রুপ থেকে বের করে দেবো। যেহেতু তোমরা টাকা দিয়ে কোর্স আসো, এখন গ্রুপ থেকে বের করার মতো অধিকার আমাকে নাই। তোমরা আমাকে আবার জানাবা যে ভাই আমি তো টাকা দিয়ে আমি কোর্সে ঢুকছি, তো আমি যেটা করব আজ থেকে 1 সপ্তাহ পর তোমাকে আবার গ্রুপে ইন করব। এটা কিন্তু হবে। আমি শুধুমাত্র পড়াশোনা, আমি পড়াইতে আসছি, তোমরা শুধু পড়তে আসছো, কোনো গল্প করার জন্য না। কমেন্ট বক্সে আমি দেখছি এই টার্গেট ডিও কোর্সের প্রতিটা ক্লাসের কমেন্ট বক্সে, এবং আমাদের মাঝে এটা আলোচনা হয়েছে যে টার্গেট ডিওর পোলাপানগুলো এবারের খুবই হাইপ হয়ে গেছে। আর প্রথম দিকে মনে হচ্ছিল যে এবারের পোলাপানগুলো অনেক বেশি পটেনশিয়াল, অনেক বেশি মনোযোগী, কিন্তু এবার দেখতেছি যে শেষের দিকে এসে মনে হচ্ছে অনেক বেশি হাইপও হয়ে গেছে। এরা শুধুমাত্র ডিপ্রেস দেখায় আর হচ্ছে গল্প করে কমেন্ট বক্সে। সো আমি যাদেরকে দেখবো কমেন্ট বক্সে গল্প করতে, আমি বের করে দিব এবং পরবর্তীতে আমি তাদেরকে আবার ঢুকাবো। আমি স্ক্রিনশট রেখে দিব, ক্লাস শেষে আমি বের করে দিব। আর আমি জানি এখানে অনেক মনোযোগী স্টুডেন্ট আছে যারা এই কমেন্টের জন্য, আমি যখন প্রশ্ন করি কমেন্ট করতে এসে দেখে যে উল্টাপাল্টা গল্প চলতেছে, তাদের জন্য অসুবিধা হয়ে যায়। সো আমি কখনোই মানে হচ্ছে স্টুডেন্টদের সাথে ক্রুদ্ধভাবে বা এরকম কঠিন স্বরে কথা বলি না। তারপর আমি বলতে বাধ্য হলাম, কারণ কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সত্যিই জানতে চায়। সো তাদের জন্য হলেও আমি এই কাজটা করব, যে যারা গল্প করবে তাদের আমি এখান থেকে বের করে দিব, পরবর্তীতে আমি আবার অ্যাড করব, এটা যেন মনে থাকে। ওকে, সো চলো আমরা শুরু করে দিই। সো আমরা আমাদের প্রথম যে টাইপটা দেখব সেটা হচ্ছে বহুপদী ও মূল। এত চমৎকার একটা চ্যাপ্টার, এটা গল্প করতে করতেই শেষ হয়ে যায়, নতুন কোনো গল্প কিন্তু করা লাগে না কমেন্ট বক্সে। সো এই গল্পগুলোই আমরা করতে থাকি। দেখো, বহুপদী ও মূল এই টাইপটা হয়তো বা অত ইম্পর্টেন্ট না, বাট আমার জানা লাগবে যে আসলে কি। দেখো, বহুপদী ও মূল, বহুপদী হওয়ার জন্য যে কোনো একটা রাশিকে, বীজগাণিতিক রাশিকে বহুপদী হওয়ার জন্য 2টা শর্ত মানতে হয়। প্রথম শর্তটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা থেকে আমাদের কাজে লাগবে। দেখো, প্রথম শর্তটা হচ্ছে চলকের পাওয়ার হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, 2টা বৈশিষ্ট্য, 1 অঋণাত্মক, 2 পূর্ণ সংখ্যা। এখন ভাইয়া অঋণাত্মক চিনি না, চলক চিনি না, পাওয়ার চিনি না, এগুলো না চিনলে একটা মাইর দিতে হবে। চলক মানে হচ্ছে যে কোনো একটা বীজগাণিতিক রাশির ভিতর যে জিনিসটা অনির্দিষ্ট, চলক মানে যে জিনিসটা অনির্দিষ্ট, যেরকম এক্স আর ওয়াই, এদের মান কি অনির্দিষ্ট, এদের মান যে কোনো কিছু হইতে পারে সমাধান করার পরে। আর সহগ হচ্ছে যে মানগুলা নির্দিষ্ট, যেরকম মনে করো 2 আছে, 5 আছে, এগুলোর মান কত? 2 এর মান সবসময় 2, 5 এর মান সবসময় 5। সো এইগুলো হচ্ছে আমাদের সহগ, আর এই যে যেগুলোর মান অনির্দিষ্ট সেগুলো হচ্ছে চলক। এই চলকের পাওয়ার তো বোঝাই ঘাত। এই পাওয়ার যদি অঋণাত্মক আর পূর্ণ সংখ্যা হয়, এখন ভাই অঋণাত্মক কোনগুলা? অঋণাত্মক মানে ঋণাত্মক নয়, তাহলে ঋণাত্মক কোনগুলা? যেরকম -1 ঋণাত্মক, -2 ঋণাত্মক, -3 ঋণাত্মক। সো এইগুলো বাদে বাকি যারা আছে তার মানে হচ্ছে কত? 0, 1, 2, 3, 4, 5, 6, এই যে এগুলা যারা আছে এরা প্রত্যেকেই হচ্ছে অঋণাত্মক সংখ্যা, এবং এরা প্রত্যেকেই হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো, পূর্ণ সংখ্যা আর অপূর্ণ সংখ্যা, তুমি পাওয়ার যদি নাও 1 মানে 1/2, তাহলে কিন্তু সেটা অপূর্ণ সংখ্যা হয়ে গেল। পাওয়ার যদি নাও 3/2, পাওয়ার যদি নাও 5/2, 5/3, 5/4, তাহলে এগুলো কিন্তু অপূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। সো এই ভগ্নাংশ সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা হইতে হবে। যদি হয় তাহলেই আমার এটা একটি বহুপদী হবে। সকল বীজগাণিতিক রাশি বহুপদী নয়, কিন্তু সকল বহুপদী কিন্তু বীজগাণিতিক রাশি। হ্যাঁ, যে সকল বীজগাণিতিক রাশির চলকের পাওয়ারটা ঋণাত্মক হয় তারা বহুপদী হয় না। যে সকল বীজগাণিতিক রাশির চলকের পাওয়ারটা ভগ্নাংশ হয় তারা বহুপদী হয় না। কিন্তু আমার এই যে বহুপদী আছে অঋণাত্মক আর পূর্ণ সংখ্যা, এরা সবাই কিন্তু রাশি। এখন দেখো, এখানে আরেকটা কথা বলছে যে পদ সংখ্যা সসীম। পদ সংখ্যা যদি অসীম হয়ে যায়, এরকম একটা মনে করো লিখে দিল যে 2x, 3x², 4x³, 5x4 প্লাস ডট 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 ডট, তার মানে এটা তো অসীম, মানে হচ্ছে ডট ডট চলতে থাকবে। সো এইখানে এই 2টা বৈশিষ্ট্য মানলেও এটা বহুপদী নয়, কারণ এইখানে যে চলকগুলো আছে এই চলকের পাওয়ারগুলা ঠিক আছে, কিন্তু আমার পদ সংখ্যা কিন্তু সসীম নয়, পদ সংখ্যা অসীম হয়ে গেছে। সো যখন অসীম হয়ে যাবে তখন বহুপদী হবে না। সো এই 2টা জিনিস আমরা যদি মনে রাখতে পারি তাহলে আর কিছু লাগবে না আমাদের। চলো আমরা একটু দেখে ফেলি এর পরবর্তীতে। এই প্রশ্নটা বলছে, কোন ফাংশনটি
বহুপদী। কমেন্ট বক্সে একটু কমেন্ট করো, দেখি কারা কারা বুদ্ধিমান আছো উত্তরটা বলতে পারো। কমেন্ট বক্সে একটু কমেন্ট করে ফেলো যে কারা কারা বুদ্ধিমান আছো। আচ্ছা, ফারজানা মিম লেখছে একটু ধীরে ধীরে পড়াবেন তোমার। আমরা টোটাল ক্লাস শেষে টোটাল যে স্লাইড আছে প্রায় 70টার উপরে স্লাইড আছে, এই টোটাল স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব উত্তর সহ, তোমরা ওইখান থেকে নোট করে ফেলতে পারবা। এই সময়ে নোট করে মানে ক্লাসের ভিতরে নোট করতে হবে এরকম কিছু না। ওকে, আচ্ছা হ্যাঁ তানজিম তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, পাওয়ার শূন্য হলেও তো বহুপদী হবে। হ্যাঁ ইয়েস, ওকে। সো তোমরা বলতেছো ডি, আমি একটু দেখি তো। দেখো এইখানে আছে রুট ওভার এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, তার মানে সে বহুপদী নয়। এখানে আছে এক্স স্কোয়ার নিচে, যেটা কিনা আমি যদি উপরে নেই তাহলে হবে এক্স ইনভার্স 2, তার মানে বহুপদী হবে না কারণ ঋণাত্মক হয়ে গেছে। এইখানে আছে এক্স ইনভার্স, তার মানে এটা বোঝাই যাচ্ছে এক্স ইনভার্স, তাহলে বহুপদী নয়। এইটা হচ্ছে আমাদের কি 2x² প্লাস x মাইনাস 1, তাহলে এইটা হবে কি আমাদের বহুপদী, কারণ এইখানে আমার যে চলকগুলো আছে তাদের পাওয়ার হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখন তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে ওই যে আমাকে যে নাম ভুলে গেছি, ও যে আমাকে একটা প্রশ্ন করলো এটা বহুপদী হবে কি না। দেখো 5 আমাকে বলছে, মনে করো এটা হচ্ছে নাম্বার অপশন, বলো শুধু 5 আছে, এটা কি বহুপদী হবে নাকি বহুপদী হবে না? কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। এটা আছে 5, এটা কি বহুপদী হবে নাকি হবে না? কমেন্ট বক্সে একটু জানাও। জি ভাইয়া বুঝছি। আচ্ছা তানজিম প্রশ্ন করছিল, হ্যাঁ বাকিরা একটু উত্তর দাও তো। এই যে 5 আছে এটা কি বহুপদী হবে নাকি হবে না? আচ্ছা আর হাসান লেখছে হবে, আর হাসান লেখছে হবে। আচ্ছা রাবিয়া লেখছে জি ভাইয়া, রিয়া লেখছে হবে। ওকে, মোর্শেদা লেখছে ডি। আচ্ছা অনিকা তাসনিম আরেকজনকে মেনশন দিচ্ছে হবে। ওকে চলো, হ্যাঁ এটা হবে, কারণ এই যে 5টা আছে এই 5টাকে আমরা 5 x এর পাওয়ার 0 লিখতে পারি, কারণ x টু দি পাওয়ার 0 মানে কত 1, আর এই যে x এর পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কি জানি যে অঋণাত্মক কিন্তু এটা, তার মানে এটাও একটি বহুপদী হবে। সো এটা যদি অপশনে থাকতো এটাও উত্তর হতো। এবার দেখো আমরা পরবর্তীতে যাই। এখন দেখো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে মূল। আমরা দুইটা জিনিস দেখবো প্রথম টাইপে, একটা হচ্ছে বহুপদী কখন হবে বা কি, আর একটা হচ্ছে মূল। দেখো মূল মানে কি, মূল হচ্ছে বহুপদীতে যে চলকটা আছে তার মান, ঠিক আছে? অর্থাৎ আমার যদি এক্স সম্বলিত যদি হয় তাহলে এক্স এর মান, যদি ওয়াই সম্বলিত হয় তাহলে ওয়াই এর মান, এই মানটাই হচ্ছে কি আমাদের জাস্ট মূল। দেখো এবার যেরকম আমাকে এইগুলা কিন্তু এই প্রশ্নটা একবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমরা আজকে যে এক্সাম্পলগুলো দেখবো এই প্রত্যেকটা এক্সাম্পলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, বাট আমি বিশ্ববিদ্যালয়গুলোর নাম লিখবো না, কারণ লিখি নাই কোনোটাতেই, কারণ তোমরা ইম্পর্টেন্ট দাও যে হ্যাঁ এটা জগন্নাথে আসে মানে এটা পচা, এটা লাগবে না, আবার ঢাকা ভার্সিটিতে আসলে হ্যাঁ এটা লাগবে এরকম মনে করো। সো এটা যেন মনে না করো, প্রতিটা প্রশ্নের যেন ইম্পর্টেন্ট মনে করো, এই জন্য আমি বোর্ডগুলো সরাই ফেলছি, মানে কোন ইউনিভার্সিটিতে আসছে। এখন দেখো এই প্রশ্নটা আমাকে বলছে মূল কত, কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে এটার মূল কত। এখন দেখো মূল মানে কি এক্স এর মান বের করলে হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে সবচেয়ে সহজ, আমরা 3টা লেভেলে দেখব। এটা হচ্ছে আমাদের লেভেল 1-এর মূল নির্ণয় করা, লেভেল 1-এর মূল নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের লেভেল 2-এর মূল নির্ণয় করা, আর এর পরবর্তী যে এক্সাম্পলটা আছে এটা হচ্ছে আমাদের লেভেল 3-এর মূল নির্ণয় করা। সর্বোচ্চ এই পর্যন্ত কঠিন প্রশ্ন হতে পারে সর্বোচ্চ। সো আমরা 3টা লেভেলই দেখব ধীরে ধীরে। দেখো লেভেল 1-এ আমরা দেখতেছি, লেভেল 1 হচ্ছে সরাসরি আমরা মিডল টার্ম করে পেয়ে যাই। দেখো কিভাবে পাই, আমরা এখান থেকে লিখতে পারি 12কে মিডল টার্ম যদি করি 3 4 12, মাইনাসের 4x মাইনাসের 3x প্লাসের 12 সমান 0। আমরা যদি এখান থেকে x কমন নিই তাহলে x মাইনাস 4, যদি 3 কমন নিই তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু 0। পরবর্তীতে আমরা x মাইনাস 4 কমন নিব, x মাইনাস 3 কমন নিব থাকে, তাহলে x এর মান দুইটা 3 এবং 4 শেষ। সো আমি জানি যে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে ফেলছো 3 এবং 4, ভেরি গুড। আচ্ছা সো এবার দেখো আমরা চলি লেভেল 2-তে, আমি জানি এটা তোমরা সবাই পারতা। সো এবার লেভেল 2-তে, এই লেভেল 2 তোমরা 75% স্টুডেন্ট পারবে আমি জানি, কারণ প্রত্যেকেই জানো মিডল টার্ম না করলে কি হয়, আবার দু একজনের সূত্র ভুলে গেছো। সো তোমাদের মনে করিয়ে দিই, এইটাকে মিডল টার্ম করা যাচ্ছে না। মিডল টার্ম করা না গেলে কি হয়েছে, আমরা এই যে এরকম একটা দেখছিলাম না যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস b² মাইনাস 4ac ভাগ হচ্ছে কত 2a।
আমরা কিন্তু এইটা কিন্তু জানি। সো এইটা যদি জানি, সো চলো এইটার মাধ্যমে আমরা বের করে ফেলি। যখনই মিডল টার্ম হবে না তখনই আমরা সমাধান করব এইটার মাধ্যমে। সো চলো আমরা একটু করি। এখন দেখো তো এই সমীকরণটাকে যদি আমি এইটার সাথে তুলনা করি তাহলে আমি এখান থেকে কী কী পাই? আমি পাই এ এর মান পাই কত 1, বি এর মান পাই -10, আর সি এর মান পাই কত 34। তাহলে এবার আমরা হচ্ছে এক্স এর মান বের করি। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হবে, যারা পারো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। ওকে, ক্যালকুলেশনটা আমি বলছি যে তোমাদের ক্যালকুলেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা আমার সাথে সাথে আমার পাশে পাশে খাতায় একটু ক্যালকুলেশন করার ট্রাই করবা। টোটালটা রাফ করো আর না করো, কিন্তু আমার আগে খাতায় যেন ক্যালকুলেশন করো। এখন দেখো আমরা এইখান থেকে দেখি। সো এইখানে আছে কত মাইনাস, এবার দেখো মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কত প্লাস, প্লাসের 10, এবার হচ্ছে প্লাস মাইনাস বি স্কোয়ার, 10কে স্কোয়ার করলে হয় 100, মাইনাস 4ac, 4 এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 34, এবার আছে রুট ওভার, আর এইখানে আছে আমার কত 2a এর মান কত 1। এবার এটাকে দেখতে খুবই পচা লাগতেছে, এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। এখানে আছে 100, এখানে 4 গুণ 34, এমন করবা ভাই 4 রে 34 দিয়ে গুণ করতে অনেক কষ্ট হয়, কষ্ট হওয়ার কোনো কিছু নাই। 4কে 30 দিয়ে গুণ করলে 120, আর বাকি যে 4 ছিল এটার সাথে 4 গুণ করলে 16, 120 আর 16 136, শেষ। সো 136 থেকে 100 বাদ দিলে মাইনাসের 36 থাকে, তাহলে রুট ওভার মাইনাসের 36 ভাগ হচ্ছে 2। এবার বাকিটা তোমরা বুঝতেই পারতেছো কী করতে হবে, মাইনাসের 36, তোমাদের জটিল সংখ্যা ক্লাস আমি নিছি, তোমাদের জটিল সংখ্যা ক্লাস কিন্তু হয়ে গেছে। সো মাইনাসের 36 রুট ওভার, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 36 রুট ওভার ইন্টু রুট ওভার -1। এটাকে করলে 6 আর এটাকে করলে কত আই, আমরা জানি যে রুট ওভার -1 মানে হচ্ছে আই, তার মানে 6i, তাহলে 6i ভাগ হচ্ছে কত 2। এবার 2 দিয়ে পুরোটাকে ভাগ দিলে আমরা উপরে পাবো 5 ± 3i। সো এটা হচ্ছে আমাদের লেভেল 2 এর জন্য অ্যান্সার। দেখি কারা কারা পারছো, দেখি কারা কারা পেরেছো। ওকে, পেরেছে অনেকেই, ভেরি গুড। 5 ± 3i, 5 ± 3i, ভেরি গুড। ওকে, সো 5 ± 3i, ভেরি গুড। চলো এবার আমরা শুরু করে দেই আমাদের লেভেল 3। যারা যারা লেভেল 3 পারবা তোমাদের জন্য কিন্তু পুরস্কার থাকবে, ঠিক আছে? কি পুরস্কার দিব? তোমাদের চকলেট খাওয়াবো, ঠিক আছে? যারা পারবা তোমাদেরকে চকলেট খাওয়াবো, যারা লেভেল 3 এর অঙ্কটা পারবা। দেখো লেভেল 3 এখানে বলছে যে এই সমীকরণের একটি মূল যদি 1 হয়, একটি মূল যদি 1 হয় তাহলে অপর মূলগুলো নির্ণয় করো। একটি মূল যদি 1 হয় অপর মূলগুলো নির্ণয় করো। তার আগে তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস আমি এখান থেকে দেখাইতে চাই, সেটা হচ্ছে আমাদের এইখানে আমাকে সাপোজ এরকম একটা ফাংশন দিছে, সাপোজ তোমাকে এরকম একটা ফাংশন দিছে, বলছে 2x - 3 = 0, বলছে এটার মূল কত? তো মূল কত বের হবে? x = 3/2। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এইখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, একটা মূল বের হয়েছে। এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, 2টা মূল বের হয়েছে। এখানেও সর্বোচ্চ পাওয়ার 2, 2টা মূল বের হয়েছে। তাহলে মনে রাখবা যে মূল সংখ্যা হবে চলকের সর্বোচ্চ পাওয়ারের সমান। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথা। মূল সংখ্যা কোনো একটা বহুপদীর কয়টা মূল থাকবে? সেটা হবে চলকের সর্বোচ্চ পাওয়ারের সমান। চলকের সর্বোচ্চ পাওয়ার বা আমরা যদি বাংলায় বলি তাহলে হবে কি ঘাত। সো এটা একটু মনে রাখতে হবে। মূল সংখ্যা হবে চলকের সর্বোচ্চ পাওয়ারের সমান। মূল সংখ্যা হবে চলকের সর্বোচ্চ পাওয়ারের সমান। সো কমেন্ট বক্সে একটু আমাকে জানাও তো এই প্রশ্নটার উত্তর কি? এই প্রশ্নটার উত্তর কি আমাকে একটু জানাও। x³ - 1 = 0 এর মূল কয়টি? x³ - 1 = 0 এর মূল কয়টি? কমেন্ট বক্সে একটু জানাও, দেখি কে কে বলতে পারো। x³ - 1 = 0 মূল কয়টা হবে? পোলাপান জানিয়ে ফেলো। ওকে, মঞ্জিলা লেখছো 3টি, ইমরান লেখছো 3টি মূল, সাউদা লেখছো 3টি মূল সংখ্যা সর্বোচ্চ পাওয়ারের সমান, জয়দেবনাথ, ভেরি গুড। ওকে, রিয়া আক্তার লেখছো 3টি। ওকে, তানজিম সিয়াম পরবর্তী প্রশ্নের উত্তর দিয়ে দিছো, ভেরি গুড ভাইয়া। আমরা পরবর্তীতে মিলাবো, দেখবো যে তোমার উত্তরটা ঠিক আছে কিনা। দেখো তাহলে এইটার উত্তর হবে 3টি।
3টি, কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 3, এই জন্য। আচ্ছা, এবার আমরা আমাদের লেভেল 3 অঙ্কটা করি। যদি সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন হয় তাহলে কীরকম প্রশ্ন হবে বলছে এই সমীকরণে দেখো, প্রথম কথা এখানে কিউব আছে, তার মানে এটার মূল কয়টা বের হবে বোঝাই যাচ্ছে যে মূল হবে 3টি। ওকে, তার ভিতরে একটি মূল দেওয়া আছে, সেটা হচ্ছে কত 1। একটি মূল যদি 1 হয় তাহলে অপর মূলগুলো বের করো। অপর মূলগুলো কি হবে সেগুলো আমাকে বের করতে বলছে। আচ্ছা, সো আমি যদি অপর মূলগুলো বের করতে চাই, এখন দেখো একটি মূল 1 এর মানে কি, একটি মূল 1, মূল মানে কি এক্স, সো তার মানে হচ্ছে এক্স এর মান দেওয়া আছে 1। সো আমরা ভাগশেষ উপপাদ্য করছিলাম, মনে আছে তোমাদেরকে? আমরা কোনো একটা বীজগাণিতিক রাশি ভাগশেষ এর উৎপাদক যদি এত হয় তাহলে সেটা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা উৎপাদককে বিশ্লেষণ করছিলাম। তাহলে দেখো এক্স ইজুকাল টু যদি 1 হয় তাহলে নিশ্চয়ই এক্স মাইনাস 1 হবে একটি উৎপাদক, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এক্স মাইনাস 1 যদি 1 হয়, এক্স ইজুকাল টু যদি 1 হয়, মূল যদি 1 হয় তাহলে এক্স মাইনাস 1 অবশ্যই একটি উৎপাদক হবে। সো উৎপাদক যদি হয় তাহলে চলো আমরা ভাগশেষ উপপাদ্য করি। মনে আছে ভাগশেষ উপপাদ্য কীভাবে করছিলাম? দেখো আমি একটু মনে করাই দিই তোমাদেরকে। ভাগশেষ উপপাদ্য আমরা হচ্ছে একটা লাইন বাদ দিয়ে তৃতীয় লাইনে চলে আসছিলাম। এরপর যেটা উৎপাদক সেটাকে আমরা 3 বার লিখব, কারণ কি সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। একবার, দুইবার, 3 বার। 3 বার লেখার পরে এরপরে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই যে এই এক্স কিউবটাকে লিখে দিব, এই এক্স কিউবটাকে লিখে দিলাম। এবার কি কাজ? ঠান্ডা মাথায় দেখো, যারা ভাগশেষ উপপাদ্য ভুলে গেছো ঠান্ডা মাথায় দেখো, এখানে আছে এক্স, এখানে আছে এক্স কিউব, তার মানে নিশ্চয়ই আমি একটা এক্স স্কোয়ার কমন নিছি, এজন্যই এক্স কিউব হয়েছে। সো প্রথম জিনিসটা তুমি যখন করে ফেলতে পারবা, এরপরে জাস্ট লিঙ্ক করতে হবে। লিঙ্ক কিভাবে? এই যে এটার সাথে এটা গুণ করে দেখো কত হয়, মাইনাস এক্স স্কোয়ার হয়। সো মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে আমরা এইখানে আবার দেখতেছি যে মাইনাসের 5টা এক্স স্কোয়ার, কিন্তু আমি নিছি একটা, তাহলে কি আমার আরও 4টা লাগবে। সো আমি 4টা লিখে ফেললাম। এবার আবার দেখো, এবার এই যে এরকম হয়ে গেছে, এখানে আছে 4টা এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স, তার মানে নিশ্চয়ই আমি 4x কমন নিছি। এবার 4x যদি কমন নেই, আবারও আমরা লিঙ্ক করি, এটার সাথে এটা গুণ করলে মাইনাসে প্লাসের 4x হয়। কিন্তু ভাইয়া আমার এখানে তো 17টা এক্স আছে, তার মানে কি আমি আর এখনো 13টা এক্স বাকি। সো আমি 13টা এক্স লিখে ফেললাম। এবার আবারও আমরা দেখব যে এখানে আছে 13x আর এখানে আছে x, নিশ্চয়ই আমি 13 কমন নিছি। এবার আবারও লিঙ্ক করি, এটার সাথে গুণ করলে হয় মাইনাসের 13। এবার দেখো ফাইনালি এই যে মাইনাসের 13 এইখানে পাওয়া গেছে, তার মানে তোমার ঠিক আছে। ভাগশেষ উপপাদ্য কেটে সবার শেষের সংখ্যাটা যদি মিলে যায় তাহলে মনে করবা যে তোমার অঙ্কটা ঠিক আছে। সো মিলে গেছে। এবার আমরা হচ্ছে কি করতে পারি, এবার আমরা এখান থেকে এক্স মাইনাস 1টা কমন নিয়ে নিতে পারি, আর ওইখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 সমান 0। এখন এই যে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা তো আমরা আগেই জানি যে এক্স এর একটি মান হচ্ছে 1, অথবা আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে এইটা, যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। দেখো এইটাকে কিন্তু আমরা কি করতে পারি না, এইটাকে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি না। মিডল টার্ম যদি না করতে পারি তাহলে আমাদের কাছে আছে ওই যে দ্বিঘাত সমীকরণের যে আমরা এক্স এর মান বের করি ওইটা। সো চলো আমরা ওইটা দিয়ে করে ফেলি। ওইটা দিয়ে যদি করতে চাই তাহলে এইটার জন্য আমরা কি লিখতে পারি? সো এইটার জন্য আমরা লিখতে পারি এইখানে এর মান হচ্ছে, এইটার জন্য আমাদের এর মান কত 1, বি এর মান হচ্ছে -4 এবং সি এর মান হচ্ছে 13। সো আমরা সুতরাং লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, আর মাইনাস বি ছিল, সো মাইনাসে হয়ে গেল প্লাস, তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 AC 1 ইন্টু 13 ভাগ হচ্ছে 2a শেষ। এবার দেখো আমরা ক্যালকুলেশন করি পরবর্তীতে, 4 প্লাস মাইনাস ভেতরে ক্যালকুলেশন করলে 4 গুণ 13, তাহলে কত হবে? 4 13 কত হবে? 52 হবে। 52 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে আমার থাকবে কত? 36, তাহলে মাইনাসের 36। এসি রিমোটটা দিও তো ভাইয়া। তেমন হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার -36 মানে হচ্ছে কত? আমরা জানি যে 6i ভাগ হচ্ছে 2। এবার এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 2 প্লাস মাইনাস 3i। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 2 প্লাস মাইনাস 3i হয়ে গেল। সো
লেভেল 3 হোক, লেভেল 1 হোক, লেভেল 2 হোক, যে অঙ্কই হোক আমরা মূল বের করতে পারবো। সো এবার তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই অঙ্ক পারা যাবে কিনা। 2 + - 3i, ভেরি গুড। ওকে, আচ্ছা তানজিম লিখছে চতুর্ঘাতেরগুলো আসবে না ভাইয়া, চতুর্ঘাতগুলো আসে না, চতুর্ঘাতগুলো আসে না। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। ওকে, দেখো আমি আরেকবার এইটা একটু বলি, আমার মনে হয় এইটা অনেক কয়েকজনের একটু প্রবলেম হতে পারে। দেখো এইটা যদি আমি একটু বলি তাহলে এইটা হচ্ছে অনেকটা এরকম যে প্রথমে আমরা x-1 আমরা দেখলাম যে ভাগশেষ উপপাদ্য হচ্ছে অনুযায়ী x-1 উৎপাদক। সো আমরা প্রথমে যেটা করব উৎপাদকগুলো বসাই দেব। আমরা প্রথমেই তিনটা উৎপাদক বসাই দিলাম x-1, x-1, x-1। উৎপাদক বসানোর পর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই প্রথম যে সংখ্যাটা আছে এটাকে ডিরেক্ট বসায় দেওয়া। এটা বসানোর পর আমরা তাকাবো হচ্ছে এইটার সাথে, এই যে এটার সাথে এটার সম্পর্ক লিখব, এটা দিয়ে এটাকে ভাগ দিব। সো ভাগ দেওয়ার পর যে মানটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এখানে বসবে। এরপরে কাজ হচ্ছে এখানে লিঙ্ক করা। লিঙ্ক করার পরে তারপরে হচ্ছে আমরা x², এখানে মাইনাসের 5টা আমরা আবার ব্যালেন্স করলাম, কয়টা 4টা x²। এরপরে আমরা যেটা করব, এবার আমার তৃতীয় যেটা আসছে সেটা হচ্ছে এইটা, এই যে এইটা। সো এইটাকে আমরা ভাগ দিব হচ্ছে এইটা দিয়ে ভাগ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার কমন। সো ভাগ দিলাম, এইটা আসলো। এবার এইটার সাথে আবারও আমরা এখানে লিঙ্ক করব। লিঙ্ক করার পর যেটা হয় সেটা এখানে লিখব। এবার আবার ব্যালেন্স করব। ব্যালেন্স করার পরে আবারও এইখানে আছে আমার এইটা আর এখানে আছে এক্স। সো এইটা দিয়ে এইটার কি ভাগ দিব। ভাগ দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে এখানে থাকবে। তারপরে আবারও হচ্ছে আমরা লিঙ্ক করব। সো প্রথমে ভাগ, তারপরে এটা হলো গুণ, তারপরে ব্যালেন্স করা, তারপরে আবারও লিঙ্ক করা। এইটাই হচ্ছে আমাদের কাজ, আর কিছু না। সো এবার চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী একটা প্রশ্ন দেখি। দেখো এবার আর অন্য কী টাইপ প্রশ্ন থাকতে পারে। এই সমীকরণের একটি মূল দেওয়া আছে -4। বলছে এই সমীকরণের একটি মূল দেওয়া আছে -4। সো মূল মানে কি, এক্স এর মান দেওয়া আছে -4। বলছে পি এর মান কত, তো এক্স এর মান এখানে বসায় দাও তাহলেই শেষ। তার মানে দেখো আমরা এক্স এর মান বসায় দিচ্ছি, -4 -7, এখানে -4 প্লাস পি ইজগাল টু হচ্ছে 0, 4 স্কয়ার 16, মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস, 4 7 28 প্লাস পি ইজগাল টু হচ্ছে কত 0। তার মানে হচ্ছে আমরা পি এর ভ্যালু পাবো -44। সো -44, ওয়ার ইজ ইট, এই যে বি নাম্বার অপশনে আছে -44। সো সহজ না, একেবারে সহজ, জাস্ট তুমি মানটা বসাইলেই হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, -44 হবে। অনেকেই অ্যান্সার বলতে পারতেছো। আমরা ধীরে ধীরে, এই যে আমাদের 10টা স্লাইড শেষ, 75টা স্লাইডের ভিতরে 10টা স্লাইড কিন্তু শেষ হয়ে গেল, টের পাইছো? এভাবেই পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে, টোটালটা মুখস্থ হয়ে যাবে। সো এবার আমরা চলে আসলাম আমাদের টাইপ 2-তে। সো টাইপ 2 কিন্তু আমি বলছি ভাইয়া এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, মূলের প্রকৃতি নির্ণয়, মূলের প্রকৃতি নির্ণয় করা। সো মূলের প্রকৃতি নির্ণয় করে যে জিনিসটা, মূলের প্রকৃতি মানে কি, যে মূল মানে কি এক্স এর মানটা কি বাস্তব মান নাকি অবাস্তব নাকি কাল্পনিক বা জটিল। যেরকম একটু আগে আমরা দেখলাম যে এই সমীকরণের ক্ষেত্রে আমার কি হয়েছে, যে না এটা না, এই যে এটার ক্ষেত্রে আমি একটা বাস্তব পাইছি আর দুইটা অবাস্তব পাইছি। এই যে অবাস্তব হবে নাকি বাস্তব হবে, আবার মূলগুলো কি সমান হবে নাকি, এইগুলো যেগুলোর উপর নির্ভর করে সেটা হচ্ছে আমাদের 3টা শর্ত। সো 3টা শর্ত কী কী আমরা একটু ভালো করে দেখি। প্রথম শর্তটি হচ্ছে যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয়, 1 নম্বর শর্ত, আমরা পুরোটা মুখস্থ করব, পুরোটা আমাদের একেবারে ঠোঁটস্থ থাকবে। যদি ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মূলগুলো হয় বাস্তব, ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মূলগুলো হয় বাস্তব, মূলগুলো হয় সমান এবং মূলগুলো হয় মূলত। বাস্তব হবে, সমান হবে, যেরকম 2টা মূলই 5, ঠিক আছে, যেমন 2টা মূলই 10। সো বাস্তব হবে, সমান হবে, মূলত হবে। তো এইটা একেবারে সহজ। এবার যদি আমার বাস্তব ও অসমান হবে কখন, যদি ডি ইজ গ্রেটার দেন 0, যদি ডি ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব হবে এবং অসমান হবে। এখন এইখানে আরও 2টা কথা আছে, মূলত হবে নাকি অমূলত হবে। মূলত হবে যদি আমরা দেখি যে ডিটা পূর্ণবর্গ হয়, আর যদি দেখি ডি অপূর্ণবর্গ হয় তাহলে অমূলত হবে। এখন তোমাদের মাঝে প্রশ্ন থাকতে পারে ভাইয়া পূর্ণবর্গ অপূর্ণবর্গ বুঝি না। দেখো পূর্ণবর্গ কোনগুলা, পূর্ণবর্গ হচ্ছে 1, এটা হচ্ছে পূর্ণবর্গ, কারণ এটাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা আসে। 4, এটাকে রুট করলে একটি পূর্ণ সংখ্যা আসে। 9, 16, 25, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। সো ডি এর ভ্যালু যদি এই ধরনের মান হয় তাহলে আমাদের মূলগুলো হবে মূলত, মূলগুলো হবে মূলত।
আচ্ছা, এইখানে একটা কথা আমি বাদ দিছিলাম, দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে, এটা মুখস্থ রাখতে হবে, এটা এক্সেপশনাল। সেটা হচ্ছে রাশিটি পূর্ণবর্গ। আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো পড়তেছি সবগুলো কিন্তু মূলের বৈশিষ্ট্য, যে মূলগুলো হবে বাস্তব, মূলগুলো হবে সমান, মূলগুলো হবে অসমান, বা মূলগুলো হবে মূলত। কিন্তু এই একটা কেস আছে আমার এই 1 নম্বর কেসের ভিতরে, সেটা হচ্ছে রাশিটি পূর্ণবর্গ হয়। যে রাশিটি নিয়ে কাজ করতেছে এই রাশিটা পূর্ণ বর্গ হবে। যেরকম মনে করো যে x-5 হোল স্কোয়ার, দেখো এইটা কিন্তু পূর্ণ বর্গ, কারণ এটাকে রুট ওভার করলে আমরা x-5 পাবো। আর এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো x-5 ইন্টু x-5 লিখতে পারি না? কারণ এইখান থেকে x এর যে দুইটা মান আসবে, দেখো তো সমান সমান মান আসে না? দেখো এটাও 5, এটাও 5, কিন্তু এটাই কিন্তু বলছিল যে বাস্তবে হবে, সমানও হবে, আবার 5 কি মূলত। আবার এই যে এইদের জন্য যে রাশিটা আছে এটা কিন্তু পূর্ণবর্গ, কারণ এটাকে রুট ওভার করলে আমি একটা মান পাই, সেটা হচ্ছে x-5, ঠিক আছে? সো এইটা খেয়াল রাখতে হবে। সো আমরা 2 নম্বর কেসও দেখলাম, যদি ডি ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে মূলগুলো হবে বাস্তব এবং মূলগুলো হবে কি অসমান, সমান হবে না, অসমান হবে। মূলত হবে কখন, যখন ডি পূর্ণবর্গ, অমূলত হবে কখন, ডি অপূর্ণবর্গ। এবার দেখো লাস্ট কেস, সবচেয়ে সুন্দর যে কেসটা, সেটা হচ্ছে আমরা এইখানে কল্পনায় যেতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে ডি ইজ লেস দেন 0 হলে, ডি যদি 0 থেকে ছোট হয়, ডি যদি 0 থেকে ছোট হয় তাহলে মূলগুলো হবে অবাস্তব, মূলগুলো হবে কাল্পনিক, এবং মূলগুলো হবে অনুবন্ধী, মূলগুলো হবে জটিল। এখন অনুবন্ধী আমরা চিনি না, সো অনুবন্ধী আবারও চিনা দিই তোমাদের। অনুবন্ধী হচ্ছে যারা জোড়ায় জোড়ায় থাকে, যারা জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে। সো আমরা দেখছি যে এই তো গত 2-3 দিন আগে ভ্যালেন্টাইন্স ডে ছিল, সে ভ্যালেন্টাইন্স ডেতে কী ছিল, কাশেম কার সাথে ছিল, সকিনার সাথে ছিল, রহিমা ছিল কার সাথে, আবুলের সাথে। এই যে তারা কি জোড়ায় জোড়ায় ছিল না? সো আবুলের নাম দেখলেই তো আমরা রহিমার নামটা পেয়ে যেতাম, তাই না? সো এই যে একজনের নাম বললেই আরেকজনের নাম অটোমেটিক চলে আসে, এটাকেই বলা হয়, ওইটা হচ্ছে প্রতিবন্ধী আর এটা হচ্ছে অনুবন্ধী। অঙ্কে যখন আমরা করব তখন এটা হচ্ছে অনুবন্ধী। আর বাইরে যারা তোমাদের মতো যারা আছে এই অ্যাডমিশন টেস্টের সময় কোচিং করতে এসে জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াও, তারপরে হচ্ছে পার্কে পার্কে ঘুরে বেড়াও, সো তারা হচ্ছে অনুবন্ধী না, তারা হচ্ছে প্রতিবন্ধী। দেখো তাহলে অনুবন্ধী মানে কি, যারা জোড়ায় জোড়ায় থাকে। একটা নাম যদি আমি জানি আরেকটা নাম আমি অটোমেটিক বলতে পারি, একটা মূল যদি আমি জানি তাহলে আমি আরেকটা মূল অটোমেটিক বলতে পারি। সো এইটাই হচ্ছে কি আমাদের অনুবন্ধী। যেরকম মনে করো আমাকে একটা মান বললো যে 2 + 3i, 2 + 3i, তো এই মূলটা যদি বলে দেয় তাহলে এই সমীকরণের আরেকটা মূল আমি অটোমেটিক বলতে পারবো, এবং সেটা হবে 2 - 3i। কীভাবে বলতে পারলাম, এই যে আই আছে, আই এর সামনে যে চিহ্নটা আছে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, আই এর সামনে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সো এরা হচ্ছে কি পরস্পর, এরা হচ্ছে পরস্পর অনুবন্ধী। আচ্ছা, যেরকম তাহলে তোমাদের আমি একটা বলি তো, দেখি তোমরা পারো কি না। তোমরা আমাকে বলো তো, এই যে আমার কাছে আছে -5i + 2, তোমরা বলো তো -5i + 2 এটার অনুবন্ধী কি হবে? -5i + 2 এটার অনুবন্ধী কি হবে? কমেন্ট বক্সে একটু জানাও। ওকে, দেখি কে বলতে পারো। শ্রুতি দত্ত, তোমার উত্তর ভুল হয়েছে ভাইয়া। তারপর হচ্ছে সামিয়া, সামিয়া উত্তর ঠিক আছে। তানজিম উত্তর ঠিক আছে। রিয়ার উত্তর ঠিক আছে। মঞ্জিলা একটু ঠিক আছে। কেউ একটু মূল সংখ্যাগুলো কোনগুলো মনে করিয়ে দাও। মূল সংখ্যা, অমূল সংখ্যা। মূল সংখ্যা হচ্ছে যেটা লিমিটেড, যেটা আটকে যায়, আর অমূল সংখ্যা হচ্ছে আনলিমিটেড। যেরকম তোমরা ছোটোকালে পড়েছিল √3 একটি অমূল সংখ্যা, √2 একটি অমূল সংখ্যা, 1.4142 এইভাবে চলতে চলতে চলতেই থাকে, এগুলো হচ্ছে অমূল সংখ্যা। আর যেটা লিমিটেড, যেরকম 1.4, এটা কি লিমিটেড, সো এটা হচ্ছে আমার একটা মূল সংখ্যা। ওকে, সো অনেকেই পারছো, অনেকেই পারো নাই। দেখো যারা পারো না একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি বলছিলাম আই এর সামনের চিহ্নটা চেঞ্জ করতে হবে। আমি বলি নাই তো যে এই দুইটা সংখ্যার মাঝখানটা চিহ্ন চেঞ্জ করতে হবে, এটা বলি নাই। বলছি আই এর সামনে চিহ্ন চেঞ্জ করতে হবে। সো আই এর সামনে কি আছে, মাইনাস ছিল, সো এবার আই এর সামনে এটা প্লাস হয়ে যাবে, আর বাকি যেটা আছে সেটা এইভাবে থাকবে। সো এদের ভিতর কি আছে, একটা লাভ আছে, ঠিক আছে? এরা জোড়ায় জোড়ায় থাকে সবসময়। সো আমার মনে হয় তোমরা সবাই বুঝেছো। সবাই একটু, সবাই চলো 1 মিনিট সবাই একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে শোনো যে ভাইয়া কি বলতেছি।
1 মিনিট চোখ বন্ধ করে শোনো, তাহলে দেখবা যে তোমার শ্রবণে এইটা একটু বেশি ভালো করে লাগবে, মানে তুমি ভালো করে শুনলে মনোযোগটা ভালো হবে। সো দেখো আমি বলতেছি, আমাদের মূলের প্রকৃতি নির্ণয় করে নিশ্চয়ক, নিশ্চয়ক মানে হচ্ছে ডি, এবং ডি এর মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। 1 নম্বর কেস, যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে মূলগুলো হবে বাস্তব, মূলগুলো হবে সমান, মূলগুলো হবে মূলত, এবং রাশিটি হবে পূর্ণবর্গ। 2 নম্বর কেস, যদি ডি ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে মূলগুলো হবে বাস্তব, মূলগুলো হবে অসমান, এবং যদি ডি এর মান পূর্ণবর্গ হয় তাহলে মূলগুলো মূলত হবে, ডি এর মান অপূর্ণবর্গ হলে মূলগুলো অমূলত হবে। আচ্ছা, এবার 3 নম্বর কেস, ডি ইজ লেস দেন যদি 0 হয় তাহলে মূলগুলো হবে অবাস্তব, জটিল, কাল্পনিক, অনুবন্ধী। অনুবন্ধী মানে জোড়ায় জোড়ায় থাকে, জাস্ট আই এর সামনে চেঞ্জ করতে হবে। ওকে, এবার দেখো, সো এবার চলো আমরা মূল জিনিসটা শিখে ফেললাম, এবার আমরা হচ্ছে চলো করি। দেখো বলছে এক্স স্কোয়ার 0 সমীকরণের পৃথায়ক কত? ভাইয়া পৃথায়ক আর নিশ্চয়ক একই কথা, পৃথায়ক আর নিশ্চয়ক একই কথা, মানে ডি এর মান কত সেটা আমাকে বের করতে বলছে। ডি এর মান আমরা বের করতে পারি, ডি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো বি কোনটা ছিল, আমাদের মেইন সমীকরণ ছিল এটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সো বি হচ্ছে এক্স এর সহগ, এখানে কোনো এক্স নাই, তাহলে বি এর মান হচ্ছে 0 4। এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার সহগ কত 1, আর সি হচ্ছে ধ্রুবক পদ, এখানে কোনো ধ্রুবক পদ নাই মানে 0, তার মানে অ্যান্সার হচ্ছে কত 0। সো এইটার জন্য অ্যান্সার হবে বি নাম্বার। সো বি নাম্বার হচ্ছে এইটার উত্তর। ওকে ওকে, সো 0 হবে, 0 হবে। ওকে, ওকে, সো চলো এবার আমরা দেখি পরবর্তী অঙ্ক। সো তোমরা ক্লিয়ার? বলছে যে পি এর কোন মানের জন্য এই সমীকরণে বলতে বাস্তব ও অসমান। দেখো বাস্তব ও অসমান কয় নাম্বার কেস? 2 নাম্বার কেস। 2 নাম্বার কেস ছিল ডি ইজ গ্রেটার দেন 0। এবার দেখো তাহলে আমরা এইখানে যদি ডি ইজ গ্রেটার দেন 0 বলি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 বলি, তাহলে এই সমীকরণে বি মানে হচ্ছে 3 4, এ মানে হচ্ছে পি, আর সি মানে হচ্ছে কত 4 ইজ গ্রেটার দেন 0। তাহলে 3কে স্কোয়ার করলে 9, এখানে আছে 16p ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা 9 ইজ গ্রেটার দেন 16pটা ওই পাশে চলে গেল। এবার 16 দিয়ে আমরা যদি ভাগ করে দেই তাহলে এইটা, সো এইটা মানে কি দেখো তো, এইটা মানে হচ্ছে পি ইজ লেস দেন 9/16। দেখো এই মুখটা কার কাছে করে আছে? সংখ্যাটার দিকে, তার মানে আছে পি ইজ লেস দেন 9/16। সো পি ইজ লেস দেন 9/16, এটা কোথায় আছে? এই যে এ নাম্বারে আছে। সো অ্যান্সার হচ্ছে পি ইজ লেস দেন 9/16। ওকে, সো এটা হবে এ নাম্বার উত্তর, পি ইজ লেস দেন 9/16, এ নাম্বার। তানজিম উত্তর ঠিক আছে, ববি উত্তর ঠিক আছে, স্বপ্ন তোমার উত্তর ভুল হয়েছে। দেখো এটা 16/9, 9/16 না, দেখতে মনে হইতেছে এটা 9/16। আমি আরেকটা ক্লাসে এই যে এই অঙ্কটা সলভ করতেছি, আমি এটা অ্যান্সার দাগায় ফেলছিলাম, তখন স্টুডেন্টরা বলতেছিল ভাই এটা তো ভুল বলছেন। দেখো এটা মনে রাখবা যে এই অপশনগুলো কিন্তু এই টাইপে দিব যখন তোমার চোখে যেন বাঁধে, কিন্তু এটা একটু সাবধানে বসাবা। ওকে, দেখো এই পরবর্তী, কে কোন মানের জন্য এই রাশিটি পূর্ণবর্গ হবে? সো এই যে দেখো পাইলাম রাশিটি পূর্ণবর্গ, অঙ্কটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাশিটি পূর্ণবর্গ দিয়ে খুব কম অঙ্ক আছে, যত সম্ভব এই একটা অঙ্কই আছে বা আরও একটা থাকতে পারে। সো ইম্পর্টেন্ট, রাশিটি পূর্ণবর্গ বলছিলাম 1 নাম্বার কেসের কথা। 1 নাম্বার কেসে ডি ইজ ইকুয়াল টু 0 হইলে রাশিটি পূর্ণবর্গ হয়। সো দেখো আমরা যদি দেখি ডি ইজ ইকুয়াল টু 0 মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো তো ভাইয়া বি কোনটা? বি হচ্ছে এই যে এইটা হচ্ছে কি আমাদের বি। সো এইটা হচ্ছে বি মাইনাস কে প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে এ এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে কত 4 ইজ ইকুয়াল টু কত 0। এবার দেখো আমরা এখান থেকে কি পাই? মাইনাসটাকে স্কোয়ার করলে বাদ, কে প্লাস 2কে স্কোয়ার করলে আমরা পাবো কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4। আচ্ছা এবার দেখো এখানে কত মাইনাস 4 4 16, তাহলে আমরা মাইনাসের 16কে আর মাইনাসে প্লাসের 16 ইজ ইকুয়াল টু 0। সো তোমরা বুঝতেই পারতেছো কি ঘটতেছে, জাস্ট মিডল টার্ম করলে এবার হয়ে যাবে 4k মাইনাসের 16k মানে মাইনাসের 12k।
আর এখানে 4 আর 16 মিলে হবে কত 20, তার মানে হচ্ছে 2 দুগুণা 2 10 20, তাহলে কে স্কোয়ার মাইনাস 10k মাইনাসের 2k প্লাস 20 ইজ ইকাল টু 0। পরবর্তীতে আমরা এখান থেকে কে কমন নিব, কে মাইনাস 10, 2 কমন নিব, কে মাইনাস 10 ইজ ইকাল টু 0। তার মানে কে দুইটা ভ্যালু পাবা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 10। কোথায় আছে 2 আর 10? এই যে সি নাম্বারে। সো অ্যান্সার হবে সি নাম্বারটা। সো দেখো কঠিন না কিন্তু সহজ। ওকে 2 আর 10, 2 আর 10, ভেরি গুড, তোমরা অনেকেই পেরেছো, ভেরি গুড। সো এবার দেখো নেক্সট প্রশ্ন বলছে এইটার মূলের প্রকৃতি কি। সো মূলের প্রকৃতি কি, এই অঙ্কটা খুবই মজার, ঠিক আছে, খুবই মজার একটা অঙ্ক। দেখো মূলগুলোর প্রকৃতি তোমরা একটু কমেন্ট বক্সে একটু কমেন্টে জানাও যদি পারো। মূলের প্রকৃতি কি এর জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডি এর মান কত। ডি এর মানের দিকে তাকিয়ে আমি উত্তর বলবো। সো আমরা এখান থেকে ডি এর মান যদি বের করি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি বের করি, বি হচ্ছে এক্স এর সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, সি হচ্ছে ধ্রুবক পদ, তার মানে কত পাচ্ছি -3, যেটা কিনা 0 থেকে ছোট, অর্থাৎ আমাদের 3 নাম্বার কেস, রাইট। 3 নাম্বার কেস ছিল না এটা, 0 থেকে ছোট হলে তাহলে কি হবে? 3 নাম্বার কেস আমরা কি জানি, অবাস্তব হবে, অসমান হবে, অবাস্তব হবে, আচ্ছা অসমানের কথা পরে, অবাস্তব হবে, জটিল হবে, কাল্পনিক হবে, অনুবন্ধী হবে। সো দেখো আমাদের এটা বলছে বাস্তব, এটা বলছে বাস্তব হবে না। এবার দেখো এইখানে এটা অবাস্তব, এটাও অবাস্তব, কিন্তু এখানে দুইটা বলছে, একটা অসমান আর এটা হচ্ছে সমান। কারণ সমস্যাটা হচ্ছে ভাইয়া কি হবে তাহলে, অসমান হয় না সমান হয়? আমি বলছিলাম কি অবাস্তব মানেই হচ্ছে অনুবন্ধী, তারা জোড়ায় জোড়ায় থাকে। এখন মনে করো যে আবুল আর রহিম এই দুইজন একসাথে জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু তারা কি সমান সমান না, কিন্তু হয়েছে পোলা, হয়েছে মাইয়া, কিন্তু দুইজন কিন্তু আলাদা আলাদা না, এই যে আলাদা আলাদা। কিন্তু সিমিলারভাবে একটা হচ্ছে 2 + 3i আর এটা হচ্ছে 2 - 3i। হ্যাঁ সঠিক কথা যে এদের ভিতরে একটা কিছু আছে, এটা পরস্পর অনুবন্ধী, কিন্তু এটা কিন্তু একই না, এটা কিন্তু সমান না, অসমান। তার মানে হচ্ছে অবাস্তব এবং অসমান, অর্থাৎ সি নাম্বার হচ্ছে উত্তর, অবাস্তব এবং অসমান। ওকে সি নাম্বার, ভেরি গুড, তোমরা গেস করতে পারতেছো খুব সুন্দর করে, ভেরি গুড। ওকে সো চলো এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি। বলছে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল 1/2√-5 হলে অপর মূল কোনটি সেটা বের করতে। সো যখন আমরা এই অঙ্কটা দেখব, এই অঙ্কটা অনেকভাবে থাকে, তা আমরা যেটা করব যে একটি মূল দেওয়া আছে, এটা কার মান, তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে, সো অপর মূল কোনটি মানে কি, এর অনুবন্ধী বের করতে বলছে। আর অনুবন্ধীর ক্ষেত্রে আমি কি বলছিলাম, আই এর সামনের চিহ্নটা চেঞ্জ করে দাও, বাট এইখানে ওই আই এর সামনের চিহ্ন আই নাই। আই যদি না থাকে তাহলে তোমরা যেটা করবা, √5 এর সামনে চিহ্ন, যেখানে রুট আছে মানে যেটা কমপ্লিকেটেড, ওইটার সামনে চিহ্নটা চেঞ্জ করে দিতে হয়। কিন্তু ওইটার সামনে চিহ্ন চেঞ্জ করার আগে আরেকটা কাজ করতে হবে, এটা যেরকম ভগ্নাংশ আছে, সো এটা উল্টায় আছে, আবুল উল্টায় আছে, আবুলের পা উপরে মাথা নিচে। সো আমার আগে কী করতে হবে, আবুলকে আগে সোজা করতে হবে। সো সোজা কীভাবে করা যায়, দেখো আমরা ছোটোকালে এই অঙ্ক করছিলাম, আমাদের বীজগাণিতিক রাশিতে ছিল, কি করব, এই যে নিচে যে সংখ্যা আছে তার অনুবন্ধী যেটা আছে, অর্থাৎ তার অনুবন্ধী দিয়ে হর এবং লবকে আমরা গুণ করব। তার অনুবন্ধী কত হবে 2√5, এটা দিয়ে হর আর লবকে গুণ করব। গুণ করার পরে উপরে আমার কোনো সমস্যা নাই, নিচে a² - b² সূত্র হয়, 2k² করলে হবে 4, এবার -√5k² করলে হবে কত 5। তার মানে আমি এই নিচে কত পাইতেছে -1 দিয়ে এটাই গুণ করে দিলে পাবো -2 -√5। তাহলে এইটার অনুবন্ধী কত হবে? সুতরাং এইটার অনুবন্ধী যদি বলি তাহলে কি বলছিলাম, অনুবন্ধী কীভাবে বের করতে হবে, অনুবন্ধী বের করতে হবে হচ্ছে আমার যেটা কমপ্লিকেটেড অর্থাৎ √5 তার সামনে চিহ্ন চেঞ্জ করে, তাহলে -2 + √5 হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। সো কোথায় আছে, -2 + √5 সি নাম্বারে আছে, -2 + √5 সি নাম্বারে আছে। ওকে আচ্ছা, সো -2 + √5 হবে। ওকে বদিউজ্জামান অ্যান্সার ঠিক আছে, অনেকে 2 + √5 লিখতেছো কিন্তু হবে না, কিন্তু -2 + √5 হবে, সি নাম্বার হবে অ্যান্সার, সি নাম্বার। রাজেশ উত্তর ভুল হয়েছে ভাইয়া, খা বলে যদি কেউ ছেড়ে দেয়, এটা পুরো নাম একসাথে লিখবা, সুন্দর একটা নাম। আচ্ছা রাহুল চক্রবর্তী সি নাম্বার বলছো, লাবিব সি নাম্বার। ওকে চলো নেক্সট দেখো, এবার
সেম প্রশ্ন, এটার উত্তরটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করতেছি। এইটার উত্তরটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও এটা কত হবে। সো আমি একটু ট্রাই করি। এখানে আছে 1 - 3i√2, সো 1 - 3i√2 আছে। সো আমি যেটা করব 3 + i√2 দিয়ে হর এবং লবে গুণ করব। 3 + i√2 দিয়ে হর এবং লবে গুণ করব। সো গুণ করলাম। গুণ করার পরে আমার এইখানে 3 + i√2 আছে, আর নিচে হচ্ছে আমাদের a² - b² সূত্র। এবং এই a² - b² সূত্র যদি আমরা করি তাহলে দেখো 3কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে 9। এবার সূত্রের কি মাইনাস, এবার হচ্ছে আমরা যেটা করব b², b মানে কত i√2, আমরা √2 স্কোয়ার করলে 2 হয়, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। √2 স্কোয়ার করলে 2 হয়, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। কিন্তু আইকে স্কোয়ার করলে আমরা জানি কত -1 হয়, ওই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কত প্লাস। তার মানে আমার কাছে যে সংখ্যাটা এখন আছে এই সংখ্যাটা হচ্ছে নিচে কত 11, তাহলে 3/11 প্লাস i√2/11। সো এটার অনুবন্ধী কত হবে? সো আমার বের করতে বলছে এটার অনুবন্ধী। সো এটার অনুবন্ধী হবে 3/11, i এর সামনের চিহ্ন চেঞ্জ, i এর সামনে চিহ্ন চেঞ্জ কোথায় আছে 3/11 মাইনাস 3/11, 3/11 মাইনাস i√2 11, এই নাম্বার অপশন, এটা হচ্ছে অ্যান্সার। এই নাম্বার অপশন হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সো বি হবে যে বলছো ভাইয়া তোমার উত্তর ভুল হয়েছে, যারা এ বলতেছো তোমাদের উত্তর সঠিক আছে। ওকে, সো কঠিন লাগে নাকি কমেন্ট বক্সে একটু জানাও, এগুলো পারা যাবে না। দেখো কমন জিনিসই, কিন্তু আমরা অনেক প্র্যাকটিস করব, দেখবা যে প্রশ্ন ব্যাংক খুললে মোটামুটি এগুলোর বাইরে তেমন প্রশ্ন নাই। বলছে এই জটিল মূল থাকতে পারে, এর জটিল মূল কয়টা থাকবে? একটা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে জটিল মূল কয়টা থাকবে মনে রাখবা, যে একটা জটিল মূল কয়টা থাকতে পারে। সো আমার দেখো আমার জটিল মূল আমরা কি জানি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে এর মূল আছে, মূল কয়টা? মূল হবে কয়টা? 3টা। 3টা মূলের ভিতর হয় 3টাই বাস্তব মূল হবে, এটা প্রথম কথা। কি কি ঘটতে পারে? হয় 3টাই বাস্তব হবে, 3টাই বাস্তব হবে, এইটা হইতে পারে, অথবা একটি আমার হচ্ছে, অথবা 2টি হবে জটিল, একটি হবে অবাস্তব। আর কি কোনো কেস হওয়া সম্ভব? 3টা কিন্তু জটিল কখনোই হইতে পারে না, কারণ জটিলটা থাকে সবসময় জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। 3 জনের কাপল কখনো দেখছো? 3 জনের কাপল দেখলে তো এটা অসামাজিক হয়ে যায়। দেখো এরকম করে আর কি, তারা সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। সো জটিল সংখ্যা মানে এরা জোড়ায় জোড়ায় থাকে। সো জোড়ায় জোড়ায় যদি থাকে তার মানে হচ্ছে 2টা জটিল হইতে পারে, একটা বাস্তব হইতে পারে। সো আমার উত্তর হবে হচ্ছে 2টি জটিল সংখ্যা। সো হবে 2টি জটিল কই আছে এইটা, তার মানে হচ্ছে বলছে এই জটিল মূল থাকতে পারে কয়টি? জটিল মূল থাকতে পারে 2টি। ওকে, 261 জন, 10 জন কমে গেল কেন হঠাৎ? আচ্ছা, এবার দেখো আমরা চলে আসলাম আমাদের 3 নাম্বার টাইপে। 3 নাম্বার টাইপটা আমরা সুন্দর মতো করবো, দেন হচ্ছে আমরা তোমাদের জন্য আমাদের 15 মিনিট ব্রেক থাকবে। ওকে, আমাদের এখন মাত্র 53 মিনিট হয়েছে, চলো আমরা একটু দেখে ফেলি। 3 নাম্বার টাইপ, দ্বিঘাত সমীকরণের সূত্রসমূহ। দ্বিঘাত সমীকরণে কি কি সূত্র আছে? দেখো দ্বিঘাত সমীকরণ আমরা যদি দেখি, আমরা দ্বিঘাত সমীকরণের মূল হবে 2টা, তাহলে ধরলাম আমরা এই একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের 2টা মূল আছে, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। সো আমরা এই সমীকরণটাকে লিখলাম যে ax² + bx + c = 0। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা যদি x² মাইনাস, ছোটোকালে পড়ছিলাম x² - 5x + 6 হলে মিডল টার্ম করে x - 2 x - 3 = 0 আসে, তারপরে আমরা লিখছিলাম x এর মান 2 আর 3। দেখো এই লাইন থেকে যদি আমি এই লাইন করতে পারি x - 2 x - 3 = 0, এটা হচ্ছে একটা সমীকরণ থেকে যদি আমি ধ্রুবকের মান অর্থাৎ মূলের মান বের করতে পারি, তাহলে মূলের মান দেওয়া থাকলে আমরা কিন্তু তারপর থেকে এই লাইন করতে পারি। একই কথা না? একই কথা। এরকম করে আমাকে দেখো মূল দেওয়া আছে, তো এই মূল থেকে আমি কি করলাম, এটাকে সমীকরণ আকারে প্রকাশ করলাম। এই দেখো সমীকরণ থেকে মূল আর মূল থেকে সমীকরণ। সো আমরা এবার এই মূল দেওয়া আছে, মূল থেকে সমীকরণ লিখলাম। কীভাবে লিখতে হয়? এই যে x - মূলের মান, x - মূলের মান। সো আমার x - মূলের মান, x - মূলের মান,
এবার আমরা যেটা করলাম যে এই দুইটাকে গুণ করে দিলাম, গুণ করে আমরা এখান থেকে এই যে এক্সের যেগুলো আছে এগুলোকে আমরা একসাথে করলাম, এক্স স্কোয়ার এগুলোকে একসাথে, আর ধ্রুবক পদ একসাথে। আর এইখানে দেখো আমার যেটা আছে, যে সমীকরণটা ছিল, এই মেইন সমীকরণটা ছিল, সেটাকে আমরা এ দিয়ে ভাগ করছি। এ দিয়ে ভাগ করলে হয় এক্স স্কোয়ার, এ দিয়ে ভাগ করলে হয় বি বাই এ দিয়ে ভাগ করলে হয় সি বাই এ। সো এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এইটা যে সমীকরণ, এইটা একই সমীকরণ, একটু ভালো করে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণ। আর এইটাও কি, এটা আমি কি মূলগুলো নিয়ে কাজ করছি, এটাও কি একই সমীকরণ। যদি একই সমীকরণ হয় তাহলে এক্স স্কোয়ারের সহগগুলো সমান, এক্সের সহগগুলো সমান, ধ্রুবক পদের মানগুলো সমান। তো দেখো এখানে এক্স স্কোয়ার সহগ কত 1, এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, এখানে এক্স এর সহগ হচ্ছে বি বাই এ, আর এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমরা সুতরাং তুলনা করে কি লিখতে পারি, মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকাল টু বি বাই এ, বা আমরা এই মাইনাস কমন নিয়ে নিলে এটা প্লাস হয়ে যায় আর এখানে একটা মাইনাস থাকে। আবার ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ হচ্ছে আলফা বিটা আর এখানে হচ্ছে সি বাই এ। তো ধ্রুবক পদ হচ্ছে আলফা বিটা, এখানে হচ্ছে কত সি বাই এ। দেখো এই দুইটাই তো আমাদের মেন সূত্র, মূলদ্বয়ের যোগফলের সূত্র, মূলদ্বয়ের গুণফলের সূত্র। সো তুলনা করে এভাবে বের করা যায়। এখন তোমাকে যদি দ্বিঘাত না দিয়ে ত্রিঘাত দেয় তাহলে তুমি লিখবা এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা। তাহলে তোমাকে যদি চতুর্ঘাত দেয় এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা, এক্স মাইনাস ডেল্টা। সো এভাবে করে তুমি কিন্তু যত ঘাতই দেখ সবগুলো ঘাতের জন্য এই ধরনের যে সূত্রগুলো আমাদের কাজে লাগে, এই সূত্রগুলো তুমি নিজেই বের করে ফেলতে পারো। সো দেখো আমরা এক পলকে এই দুইটা সূত্রকে যদি একসাথে দেখতে চাই, এটা হচ্ছে এরকম যে এই সমীকরণের মূলগুলো যদি আলফা এবং বিটা হয় তাহলে মূলদ্বয়ের যোগফলের সূত্রটা তাহলে দাঁড়াইলো মাইনাস বি বাই এ, আর মাইনাস বি বাই হচ্ছে মাইনাস একটা মাইনাস, তারপরে হচ্ছে এক্সের সহগ ভাগ এক্স স্কোয়ারের সহগ। বাংলায় যখন বলবো, বাংলায় বললে আমাদের জন্য সুবিধা হয়। দেখো আমরা মাইনাস দিয়ে এক্সের সহগ হচ্ছে কত বি ভাগ এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, তাহলে মাইনাস বি বাই এ। আর যদি আমি মূলদ্বয়ের গুণফলের সূত্র বলি তাহলে সূত্র হবে ধ্রুবক পদ ভাগ এক্স স্কোয়ার সহগ। এই যে দেখো ধ্রুবক পদ কত সি আর এক্স স্কোয়ার সহগ কত এ, এই জন্য কত হলো সি বাই এ। সো এই দুইটা সূত্র আমাদের প্রত্যেকের মুখস্থ থাকবে, সি বাই এ মাইনাস বি বাই এ আর সি বাই এ। ভেরি গুড। সো চলো এবার দেখি। সো আমাকে বলছে যে এই সমীকরণে মূলগুলো যদি আলফা ও বিটা হয় তাহলে 1 বাই আলফা 1 বাই বিটার মান বের করো। এই 1 বাই আলফা 1 বাই বিটার মান বের করা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা সরাসরি বের করতে দেয় অথবা বিভিন্ন জায়গায় এটা কাজে লাগে, বিভিন্ন জায়গায় এটা কাজে লাগে। চলো আমরা একটু বের করি। দেখো তো এইটা মানে কি, এটা মানে হচ্ছে যদি আমরা আলফা এবং বিটার লসাগু নেই তাহলে বিটা প্লাস আলফা হয়। এবার দেখো বিটা প্লাস আলফা মানে মূলদ্বয়ের যোগফল। সব মূলদ্বয়ের যোগফল আমরা যদি এখান থেকে বের করি তাহলে মাইনাস বি বাই এ, তার মানে কত হয় মাইনাস বি এর মান কত এক্স এর সহগ, এর মান কত এক্স স্কোয়ার সহগ, এটাই হয়। আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, তাহলে 2, আর এর মান কত 1, তার মানে হচ্ছে -1 আর 2, তাহলে -1 ভাগ 2, এটাই হচ্ছে অ্যান্সার। সো কোথায় আছে, বি নাম্বারে আছে। শেষ। সো দেখি কারা কারা পারছো। বি নাম্বারে হবে, বি নাম্বারে -1/2 -1/2। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার দেখো, এবার নেক্সট প্রশ্ন বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কে সমীকরণের একটি মূল যদি 3 হয় অন্যটি কত। একটি মূল দেওয়া আছে 3, আলফা এর মান দেওয়া আছে 3, বিটা এর মান কত। সো আমরা জানি মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে, মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে কি মাইনাস বি বাই এ। সো প্রথমে একটা মাইনাস নিলাম, এবার বি কোনটা এক্স এর সহগ, এ হচ্ছে এক্স এর সহগ ভাগ এ কোনটা এক্স স্কোয়ার সহগ 1। সো আমরা এখান থেকে আলফা এর মান বসাই দিলাম, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে বিটা এর মান হবে 4 - 3 মানে কত 1। কত সহজ দেখো। তুমি যদি আবার এখানে মূলদ্বয় গুণফলের সূত্র নিয়ে করতে তাহলে বের করতে পারতো না, কারণ মূলদ্বয় গুণফলের সূত্র নিলে ধ্রুবক পদ চলে আসতো, কারণ ধ্রুবক পদের মানও তুমি জানো না তাহলে কিন্তু হবে না। সো আমার অবশ্যই মূলদ্বয় যোগফলের সূত্র দিয়ে এই অঙ্কটা করতে হবে। সো অ্যান্সার হবে 1। দেখো সহজ, কিন্তু একটু মনে হয় যে এটা কি ধরনের প্রশ্ন দিল, একটি মূল 3 এখানে বসাইলে কে এর মান চলে আসে, কিন্তু আমাদের এটা দেয় না, আমরা চাইছি অপর একটা মূল। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে মূলদ্বয়ের যোগফল দিয়ে করতে হবে, তাহলে উত্তর বের হয়ে যাবে। আচ্ছা ভেরি গুড। আচ্ছা এরপরে দেখো পরবর্তী স্লাইড। এই সমীকরণে একটি মূল আলফা হলে অন্য মূলটি কত হবে। একটি মূল যদি আলফা হয়, সো আমরা দেখো এবার মূলদ্বয়ের গুণফলের সূত্র দিয়ে করব। মূলদ্বয়ের গুণফলের সূত্র দিয়ে যদি করি, একটি মূল হচ্ছে আলফা আর ধরলাম যে অন্যটা হচ্ছে বিটা। মূলদ্বয়ের গুণফলের সূত্র কত,
ওয়ান হবে। কেন ওয়ান হবে? কারণ হচ্ছে সি বাই এ, সি এর মান ওয়ান, এ এর মান হচ্ছে ওয়ান। তাহলে দেখো আমার চাইছে কার মান? বিটা এর মান কত? সো বিটা এর মান হচ্ছে ওয়ান বাই আলফা। দেখো এটা কিন্তু অপশনে আছে, এই যে ওয়ান বাই আলফা। সো অ্যান্সার হবে ওয়ান বাই আলফা। খুব সহজ, তাই না? সহজেই কিন্তু বের হচ্ছে মিট। আচ্ছা সেটা আমি ফিরকে এর মান বের করছি, দেখছো ধোকা খাইছো। এর আগে আমরা একটা দেখছিলাম এরকম, একটি মূল দেওয়া ছিল, পি এর মান বের করতে বলছিল, কিন্তু এর আগের অঙ্কটা কিন্তু এটা বলে নাই। একটা মূল দিয়ে আমাকে বলছে হচ্ছে অপর মূলের মান বের করতে। সো খেয়াল করতে হবে কিন্তু। আচ্ছা সো চলো এবার নেক্সট। এই সমীকরণে একটি মূল 3 + i হলে পি ও কিউ এর মান বের করো। এই সমীকরণে একটি মূল যদি 3 + i হয় তাহলে পি এবং কিউ এর মান কত সেটা বের করতে। সো সমীকরণ কোনটা? x² - px + q। সো একটি মূল দেওয়া আছে 3 + i। সো একটি মূল যদি হয় 3 + i, অপর মূল কত হয় সেটাও আমরা জানি, এবং সেটা কত হবে? 3 - i। এটা আমরা জানি না, কারণ কি এটা অনুবন্ধী। আচ্ছা এবার দেখো এখানে যদি আমরা মূলদ্বয়ের যোগফলের সূত্র করি তাহলে আমরা একটা মান পেয়ে যাব। মূলদ্বয়ের মূলদ্বয়ের যোগফলের সূত্র কি ভাইয়া? মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে -b/a। নিলাম মাইনাস, বি এর মান হচ্ছে পি আর এর মান হচ্ছে ওয়ান। এবার দেখো মূলদ্বয়ের যোগফল, মূলগুলা কি কি আছে? একটা আছে 3 + i, আর এটা হচ্ছে 3 - i ইজিক্যাল টু হচ্ছে মাইনাসের পি। তাহলে দেখো এই আই আর কাটা যায়, 6 ইজিক্যাল টু মাইনাসের পি। তাহলে পি এর মান -6, একটা বের হয়ে গেল। আবার মূলদ্বয়ের গুণফল কীভাবে বের করব? মানে হচ্ছে কিউ এর মান কীভাবে বের করব? মূলদ্বয়ের গুণফল দিয়ে। সো মূলদ্বয়ের গুণফল আমরা যদি নেই তাহলে আমরা এখান থেকে পাবো c/a। সি এর মান কত? কিউ। এবার দেখো এখানে হচ্ছে 3 + i আর এখানে হচ্ছে 3 - i ইজিক্যাল টু হচ্ছে কত? কিউ। তাহলে এখানে a² - b² করলে 9, আর i² - মানে কত? -1। সো মাইনাস আর a মাইনাস হয়ে যাবে প্লাস কিউ। তার মানে সুতরাং আমরা এখানে কিউ এর ভ্যালু পাইলাম কত? 10। তাহলে -6 আর 10, -6 আর 10, এই যে বি নাম্বারে আছে। চমৎকার একটা অঙ্ক কিন্তু। তুমি যদি জানো যে অনুবন্ধী কত, এবার মূলের যোগফলের সূত্র করো আর যোগফলের সূত্র করো আর গুণফলের সূত্র করো, তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাও। ওকে, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। ভেরি গুড। চলো এবার এই যে দেখো 1/α 1/β, এইটা নিমিষেই উত্তরটা বলে ফেলো তোমরা সবাই উত্তরটা বলে ফেলো। আমি কিন্তু অলরেডি এইরকম সেম একটা অঙ্ক কিন্তু আমরা অলরেডি করে আসছি। এবার জাস্ট এখান থেকে α + β এর মান আমরা বের করব। তাহলে কত হবে? 5/6। আর এই যে -b/a, এগুলো তুমি যত দ্রুত বসাইতে পারো তোমার জন্য তত বেশি ভালো, যত দ্রুত। এরপরে আমি আর বলবো না -b/a, b এর মান হচ্ছে -5, a এর মান হচ্ছে 6, আমি ডিরেক্ট বসাবো। ঠিক আছে, ডিরেক্ট বসাবো। আলফা বিটার মান হবে 3/6, মানে হচ্ছে কত? 1/2। আচ্ছা এবার দেখো আমরা এবার মান বসাই দিই। তাহলে এইটার মান হচ্ছে 5/6 আর আলফা বিটার মান হচ্ছে 1/2। তাহলে 5/6 ইন্টু 1/2 উল্টা যায়। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করলে পাবো 5/3। সো 5/3 কোথায় আছে? এই যে ডি নাম্বারে আছে। সো অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। দেখি কারা কারা পারছিল এই প্রশ্নের উত্তর, কারা কারা পারছিল ডি। আচ্ছা রাজীব মিয়া পারছে, তানজিনা সবার আগে উত্তর দিয়েছিল, মেহেদি, তারপরে হচ্ছে আফিফা, বদিউজ্জামান, তারপরে হচ্ছে হাসনাইন, তোমার উত্তর ভুল হয়েছে। শ্রুতি দত্ত এবার ঠিক বলছো। আচ্ছা সজীব তালুকদার ঠিক আছে। আচ্ছা মাহমুদ আফরোজ ভুল বলছো। আচ্ছা ওকে, অনেকেই পারছো। সো এবার চলো আমরা একটু দেখি পরবর্তী এবার আমাদের চলে আসলো টাইপ 4-এ। সো টাইপ 4-এ আমরা দেখব সমীকরণ গঠন করা। টাইপ 4-এর পরে আমাদের ব্রেক হবে। হ্যাঁ, টাইপ 4-এর পরে আমাদের ব্রেক হবে। তখন আমি টাইপ 3 বলে ফেলছিলাম কারণ টাইপ 3 তো ছোটো ছিল। দেখো টাইপ 4টা খুবই মজার। এটা আমরা এমসিকিউ এবং সিকিউ বোথ আসতে পারে। এমসিকিউতে আসলে আমরা শর্টকাট আছে, সিকিউতে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, মেইন জিনিস দিয়ে করে ফেলবো, টোটালি আমাদের হয়ে যাবে। সো মেইন যে জিনিসটা কোনো একটা সমীকরণ গঠনের জন্য মাদার যে সূত্র সেটা হচ্ছে এটা। সো প্রত্যেকেই আমরা এটা ঠোঁটস্থ করে ফেলবো, এবং যারা আছি সবাই কমেন্ট বক্সে একটু এই সূত্রটা কমেন্ট করে ফেলে, আমি একটু দেখবো যে তোমরা এটা কমেন্ট করতেছো কিনা। খাতায় তো লিখবা, তারপর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে ফেলো। যে কোনো মূলের
যে কোনো দুইটা মূল যদি দেওয়া থাকে তাহলে আমাকে যদি সমীকরণ গঠন করতে বলে তাহলে সেটার জন্য সূত্র হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একেবারে মাদার সূত্র। আমাদের কাছে যদি দুইটা মূল দেওয়া থাকে তারপর যদি বলে সমীকরণ গঠন করো, আমরা এইখানে বসাইলে হয়ে যাবে। সাপোজ আমাকে বললো যে কোনো একটা সমীকরণ আছে, মানে হচ্ছে -3 আর হচ্ছে মনে করো 5, বলে দিল যে কোনো একটা সমীকরণ গঠন করো যার মূলগুলো হচ্ছে -3 আর 5। সো আমি ডিরেক্ট বলে দিতে পারবো তাহলে এক্স স্কোয়ার সূত্রের মাইনাস, এবার দেখো এদের যোগফল কত 2, তারপর হচ্ছে কত এক্স, তারপর হচ্ছে এদের গুণফল কত -15 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হবে কি অ্যান্সার। সো যদি আমাকে দুইটা মূল যদি দিয়ে দেয় বলে সমীকরণ গঠন করো, ডিরেক্ট এখানে বসাইলেই উত্তর চলে আসবে, এক লাইনে উত্তর চলে আসবে। ওকে, কিন্তু আমাদেরকে এরকম মূল দিবে না, আমাকে কঠিন মূল দিবে। কীরকম দিতে পারে? তার আগে আমরা একটু দেখে ফেলি যে শর্টকাট কি কি আছে আমাদের হাতে। এই টাইপ থেকে অনেক অঙ্ক আসে পরীক্ষায়, অনেক অঙ্ক। এখন দেখো এইগুলা করার জন্য আমাদের কাছে কিছু সুন্দর সুন্দর শর্টকাট আছে। এই শর্টকাটগুলো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়, শর্টকাটগুলো অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যায়। চল আমরা একটু দেখে ফেলি। সো সমীকরণ গঠনের শর্টকাটগুলো কি কি আমরা একটু যদি দেখি, যে আমাদের জন্য যে কোনো একটা সমীকরণ যদি আমরা গঠন করতে চাই তাহলে সেই সমীকরণের প্রথমে আমাদের দেওয়া থাকবে যে এই সমীকরণটা হচ্ছে এরকম একটা সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এবং তার মূল হচ্ছে এরকম আলফা বিটা। এরপর তোমাকে প্রশ্ন করবে তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত? ঠিক আছে, আমাকে যদি বলে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এইটা মূল আলফা বিটা যদি হয় তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কোনটি সেটি বের করো। সো সেটা যদি আমাকে বের করতে দেয় তাহলে আমি যেটা করব খুবই সহজ, এইখানে আছে আলফা বিটা, এইখানে আছে মাইনাস আলফা মাইনাস বিটা। তাহলে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটা চেঞ্জ করব। ছোট্ট চেঞ্জটা হচ্ছে আমরা এখানে যেটা করবো সুন্দর করে এক্সের জায়গায় -x বসায় দিব, কারণ দেখো আলফার জায়গায় মাইনাস আলফা, বিটার জায়গায় মাইনাস বিটা। সো সমীকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা -x বসায় দিব, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। এই যে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এক্সের জায়গায় -x বসায় দিছি, এক্সের জায়গায় -x বসায় দিছি, শেষ। আবার আমাকে যদি বলে 1/α 1/β মূল বিশিষ্ট বের করো, তাহলে আমরা যেটা করব এক্সের জায়গায় 1/x বসায় দিব। যেহেতু আলফার জায়গায় এবার 1/α চাইছে, সো এক্সের জায়গায় 1/x বসায় দিব। যেখানে যেখানে এক্স আছে সেখানে 1/x বসায় দিলেই আমার উত্তরটা চলে আসবে। দেখো এই সমীকরণে এক্সের জায়গায় 1/x, এই সমীকরণে এক্সের জায়গায় 1/x। সো এইখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। সহজ। আবার দেখো, আবার আমাকে বলছে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তাহলে এবার মাইনাসও আছে আবার উল্টাও আছে, তাহলে আমরা এবার এক্সের জায়গায় মাইনাসও নিব আবার উল্টাও নিব। এক্সের জায়গায় -1/x বসায় দিব, -1/x বসায় দিলে এই যে আমাদের অ্যান্সারটা চলে আসলো। সো এই তিনটা হচ্ছে একই রকম। এবার দেখো যদি আগের মূলের সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করে তাহলে আমরা এক্সের সাথে তার উল্টো কাজটা করব। যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি যদি করে তাহলে আমরা এক্সের সাথে উল্টো কাজটা করব। তাহলে দেখো কি কাজ করব, দেখো এখানে আছে আলফা +2 বিটা +2, তার মানে 2 যোগ করছে। তাহলে আমরা যেটা করব এক্স থেকে 2 বাদ দিব, এক্সের জায়গায় আমরা x -2টা বসাবো। দেখো এই যে এক্সের জায়গায় x -2 বসাইছে, এক্সের জায়গায় x -2 বসাইছে, এখান থেকে এই যে যেটা আসছে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আবার দেখো আমার এখানে 2α আর 2β অর্থাৎ মূলের সাথে 2 গুণ করছে। সো 2 যদি গুণ করে তাহলে আমরা এখানে ভাগ করব, অর্থাৎ আমরা এখানে এক্সের জায়গায় x/2 লিখব। দেখো এই যে এই এক্সের জায়গায় x/2 লিখছে, এক্সের জায়গায় x/2 লিখছে, এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো এইটা হচ্ছে আমাদের শর্টকাট। এই শর্টকাটগুলো আমরা করতে পারবো খুব সহজেই কিন্তু। সো আমি একটু দেখি কারা কারা আছে। ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, যা দেওয়া থাকবে তার উল্টা বসাবো। ভেরি গুড, এক একজনে উল্টায় দিতেছে দেখি। ওকে, সো দেখো সহজ কিন্তু, কঠিন কিন্তু না। কিন্তু অনেকেই নাই, কেন নাই বুঝলাম না হঠাৎ করে। আচ্ছা, মাত্র 1 ঘন্টা হইলো 30-40 জন উধাও। এত চমৎকার একটা ক্লাস, খুবই সুন্দর একটা গোছানো একটা ক্লাস, তারপর যদি তোমরা না করো তাহলে কিভাবে আমি বলবো যে তোমাদের চান্স পাওয়ার মতো বিন্দুমাত্র ইচ্ছা নাই যারা বের হয়ে গেছে।
দেখো, সো এবার চলো আমরা এবার অঙ্ক করি। বলছে যে √3+2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? √3+2, তাহলে এইটার যে এই √3+2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি, এটা যদি আমাকে বলে তাহলে -√3+2 এটা হবে কি এটার একটি কি অনুবন্ধী সংখ্যা, অনুবন্ধী মূল। সো আমরা যেহেতু দুইটা মূল পেয়ে গেছি, সো আমরা অ্যান্সারটা বলতে পারি। তো অ্যান্সারটা কি হবে? ওই যে আমরা পড়ছিলাম, মনে আছে, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল। তো এটা হচ্ছে একটা মূল আর এটা হচ্ছে আরেকটা মূল। সো মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল √3+2 আর হচ্ছে -√3+2 ইকুয়াল টু হচ্ছে কত? 0। এবার দেখো আমরা এখান থেকে কি লিখতে পাই? x², এই √3 কাটা, তার মানে -2x। আর এইখানে দেখো a² - b² হয়, যেখানে a হচ্ছে 2 আর b হচ্ছে √3। তাহলে 2কে যদি আমরা স্কোয়ার করি আর √3কে যদি স্কোয়ার করি, তাহলে a² - b² হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কী পাবো? s² - 2x। এবার দেখো 2 স্কোয়ার করলে হয় 4 আর √3 স্কোয়ার করলে হয় 3, তাহলে 1 বাদ যাবে। তাহলে এটা হচ্ছে কি আমার অ্যান্সার। সো কিন্তু আমার কাছে মনে হয় যে এইভাবে করতে গেলে এই প্লাসের মান আবার a² - b² সূত্র করা, এর থেকে আরও একটি সহজ পদ্ধতি আছে। সেটা হচ্ছে তোমাকে যে মূলটা দেওয়া থাকবে সেটা তুমি x এর মান, মূল মানে কি x এর মান। এবার যেগুলা ইজি লাগে অর্থাৎ বাস্তব যেগুলা, সেগুলোকে আমি এক পাশে করবো। সো x - 2 = √3 এক পাশে করার পরে এটাকে আমি বর্গ করে দিব। দেখো বর্গ যদি করি, x² মাইনাস হচ্ছে কত? 4x। ও আমি একটু ভুল করছি না, এখানে 2 আর 2 যোগ করলে 4 হয়, তাই না? আচ্ছা, তাহলে এইখানে হবে 4x। ওকে। এবার দেখো, তো এখানে আছে 4x। এবার 2কে স্কোয়ার করলে কত? 4। ওইখানে √3 স্কোয়ার করলে 3, যেটা এই পাশে আসলে -3 = 0। তাহলে x² - 4x + 1 = হচ্ছে 0। তাহলে দেখো এইটাই হচ্ছে উত্তর, x² - 4x + 1 = 0। একই জিনিস, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে করবা। x² - 4x + 1 = 0, অর্থাৎ বি নাম্বার হচ্ছে উত্তর। ওকে। √3 আগেই কেন নেওয়া হলো? আমি বলছিলাম যে অনুবন্ধী আমরা যখন বের করব, অবশ্যই যেখানে আই আছে তার সামনের চিহ্ন চেঞ্জ করব, অথবা যেখানে √3 এরকম মানে হচ্ছে যেটা কমপ্লিকেটেড তোমার কাছে মনে হবে কমপ্লিকেটেড, ওইটার আগেই হচ্ছে আমার এই মানটা নিতে হবে। ওইটার আগেই মানটা নিলে আমি সুন্দর একটা মান পেয়ে যাব, সুন্দর একটা অনুবন্ধী মান পেব। ওকে। সো এবার দেখো পরবর্তীতে বলছে কোন সমীকরণের একটি মূল 1 - i√2। সো আমরা দেখো দ্বিতীয় পদ্ধতিতে এটাকে সলভ করব, কারণ দ্বিতীয় পদ্ধতি সহজ। সো x - 1 - i√2। এবার আমরা করব এটাকে বর্গ। দেখো যেটা কমপ্লিকেটেড সেটাকে এক পাশে। এবার বর্গ যদি করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে x² - 2x + 1। আর এটাকে যদি আমরা বর্গ করি, মাইনাসকে বর্গ করলে বাদ, আইকে বর্গ করলে -1 আর √2কে বর্গ করলে কত? 2। দেখো আবার বলি, মাইনাসকে বর্গ করলে মাইনাসটা বাদ, আইকে স্কোয়ার করলে হচ্ছে -1, √2কে বর্গ করলে হবে 2। তার মানে আমরা এইটা যদি এই পাশে আনি তাহলে আমি পাবো x² - 2x, এইটাই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 = 0। সো x² - 2x + 3, x² - 2x + 3 = 0। এটা হবে অ্যান্সার। ঠিক আছে? ওকে। সো দেখো এই পরবর্তী x² - 5x - 3 মূলদ্বয়ে যদি আলফা ও বিটা হয়, তাহলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ কত? সো দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো দেখো কিভাবে বের করব 1/α 1/β। ওই যে আমাদের যে সূত্র 1/α 1/β কি হয়, x এর জায়গায় 1/x বসাইতে হয়। x এর জায়গায় 1/x বসাই দিই। চলো তাহলে আমরা যদি এখানে 1/x বসাই, তাহলে 1/x এর উপরে স্কোয়ার 5 × 1/x - 3। তাহলে দেখো এখানে মূলত কত থাকে? x² কে যদি আমরা লসাগু করি 1 - 5x - 3x² হয় = 0। তার মানে হচ্ছে আমার 1 - 5x - 3x² = 0। মাইনাস দিয়ে গুণ করে যদি দেই তাহলে 3x² + 5x - 1 = হচ্ছে 0। সো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো 3x² + 5x - 1, 3x² + 5x - 1, where is it? এই যে 3x² + 5x - 1।
ওকে, সো ডি নাম্বার হচ্ছে অ্যান্সার 229। ওকে, দেখো আমাদের 30টা স্লাইড শেষ হয়ে গেছে। আমাদের টোটাল স্লাইড হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের 61টা স্লাইড ফার্স্ট সেগমেন্টে। সেকেন্ড সেগমেন্টে হচ্ছে আমাদের ওই যেটা তোমাদের আমি বলছিলাম যে তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য, জাস্ট তোমরা পারো কি না পুরো ক্লাস শেষে তোমরা উত্তর করতে পারো কি না, এই কনফিডেন্স বাড়ানোর জন্য একটা সেগমেন্ট আছে সেগমেন্ট 2। সেই সেগমেন্ট 2তে আমাদের আসে 15টা প্রশ্ন। সো টোটাল আমাদের এই তার ভিতরে প্রথম যে সেগমেন্টের যেটা আমরা শিখতেছি অর্ধেক কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার দেখো বসে এই সমীকরণের মূলদয় হতে এক কম মূল বিশিষ্ট সমীকরণ বের করো। অর্থাৎ এই সমীকরণের মূল যদি হয় আলফা বিটা, তাহলে এক কম মূল মানে হচ্ছে আলফা -1 বিটা -1 মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। সো আমি তোমাদেরকে কি বলছিলাম, যদি এখানে যোগ থাকে তাহলে এখানে বিয়োগ থাকে, তাহলে এখানে যোগ, এখানে যদি যোগ থাকে ওখানে বিয়োগ, তাহলে এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে আমি এক্সের জায়গায় বসাবো x+1, এক্সের জায়গায় আমরা বসাবো x+1। তাহলে চলো বসাই, 2 ইন্টু এক্সের জায়গায় x+1, এক্সের জায়গায় x+1 -3 = 0। এবার দেখো আমরা কি পাই, আমরা এইখান থেকে 2 আছে, এইটা সূত্র হচ্ছে x² + 2x + 1, আর এইখানে আমার আছে -5x -5, আর এখানে হচ্ছে -3 = 0। তো ফাইনালি আমি এখান থেকে কি পাই, আচ্ছা এইটাকে আবার গুণ করে দিতে হবে, তাহলে 2x² + 4x + 2 -5x -8 = 0। এবার পুরোটাকে একসাথে যদি করি তাহলে 2x² 4x আর এখান থেকে পাবো -x আর এখান থেকে পাবো -6 = 0। 2x² - x -6 = 0, এই যে সি নাম্বারে আছে। তা দেখো অঙ্কগুলো কিন্তু কঠিন না, জাস্ট তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারলে কিন্তু উত্তরটা চলে আসতেছে। ওকে, আচ্ছা, সো সি নাম্বার হবে ফার্স্ট কিভাবে করব, মুখে মুখে। এইটা তুমি যত ক্যালকুলেশন যত মুখে মুখে করতে পারো তত, এর থেকে আর স্লো আর কিছু নাইকা। তুমি ম্যাথকে তোমরা মাঝে মাঝে মনে করো যে পৃথিবীর যত ম্যাথ আছে মনে হয় প্রশ্ন থেকে ডিরেক্ট উত্তর বলা যায়, এত ভুল ধারণা নিয়ে চলা হবে না। এইটাকে যদি আমি করতে চাইতাম আলফা -1 বিটা -1 রিয়েলি যদি করতে চাইতাম, এই একটা পেজের ভিতরে আমার শেষ করতে কষ্ট হইতো। সেটারে শর্টকাটের মাধ্যমে এত শর্ট করা হয়েছে, তারপরে আরও শর্ট চাও, তাহলে কিন্তু হবে না ভাই, তাহলে আর ভার্সিটিতে পড়া লাগবে না, লাইফে এত শর্টকাট দরকার নাই তো। আচ্ছা, x² মানে ব্যাপারটা হয়েছে কি যে আমি এই হচ্ছে আমি আছি এইখানে, আমার গন্তব্য হচ্ছে এইখানে, আমি যখন নর্মালি রাস্তা দিয়ে যাব, সো আমি এইখান থেকে এইখানে যাব এইটা, আর আমি যখন শর্টকাট মারবো তখন আমি এই যে অতিভুজ বরাবর যাব। কিন্তু তোমরা যেটা চাও ভাই, আপনার এই বিটারে আমার কাছে এখানে আইনা দেন, আমি এটার উপরে লাভ দিয়ে আবার এর উপরে থেকে আমি লাভ দিই বি এর উপরে পড়ি, এরকম চাও তোমরা। এরকম হইলে তো হবে না ভাই, এত হইলে তো হবে না, নিজের কিছুটা যাইতে হবে। ওকে, দেখো হ্যাঁ, দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই সমীকরণের মূলগুলো আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা আর আলফা বিটা। দেখো এটা খুবই মজার ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটায় আমার যেটা মূলগুলো দিচ্ছে, দেখো আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুইটা কিন্তু নির্ণয় করতে দেয় নাই যে এই সমীকরণের মূলগুলো যোগফল আর গুণফল বের করো, এটা বলে নাই। বলছে এই যোগফলটা নতুন একটা সমীকরণের মূল, গুণফলটা নতুন একটা সমীকরণের আরেকটা মূল যদি হয় তাহলে ওই সমীকরণটা বের করো। সো দেখো এই দুইটা যেরকম প্রতিসম না, আগেরগুলো আমরা দেখছিলাম যে দুইটা মূলই একই, আলফা -1 আবার বিটা -1, 2 আলফা 2 বিটা, আলফা +2 বিটা +2, কিন্তু এবার কিন্তু যে নতুন সমীকরণের মূলগুলো আলাদা আলাদা। সো এটার জন্য আমাদের কোনো শর্টকাট নাই, আমরা আমাদের মেন যে সূত্র ছিল সেই মেন সূত্র অ্যাপ্লাই করব। মেন সূত্র কী ছিল, x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, এটা হচ্ছে একটা মূল, এটা হচ্ছে আরেকটা মূল, এবার মূল দ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূল দ্বয়ের গুণফল, এটা হচ্ছে একটা মূল, আর এটা একটা মূল = হচ্ছে 0। এখন এই আলফা প্লাস বিটা আলফা বিটার মান আগে আমার লাগবে, সো সেটা কই পাবো, এই যে এইখান থেকে বের করে নিব। সো এইখান থেকে আমরা পাই আলফা প্লাস বিটা এর মান হবে 2 আর আলফা বিটার মান হবে -3। আর আমরা একটু মান বসাই দিই, x² মাইনাস 2 - 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু -3 = 0। সো দেখা কত সহজ হয়ে গেল। সো আমরা পাবো x², এখানে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাসের x, আর প্লাসে মাইনাসে মাইনাসের 6 = 0, শেষ। তাহলে x² + x - 6, x² প্লাস এরা আবার একটু চালাকি করছে, সেটা হচ্ছে 6টারে ওই পাশে পাঠায় নিছে, কোনো সমস্যা নেই। তাহলে অপশন এ হচ্ছে উত্তর।
অপশন এ হচ্ছে উত্তর, ঠিক আছে, অপশন এ হচ্ছে উত্তর। সো এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকাল টু 6। এ এ এ করে সবাই চিল্লাইতেছো, চিল্লাও, এই করে চিল্লাও। ওকে, দেখো নেক্সট প্রশ্ন। এবার দেখো সমীকরণের মূলগুলো হতে 2 ছোট, তার মানে আলফা মাইনাস 2 আর বিটা মাইনাস 2। আর 2 ছোট হলে আমরা এক্স এর জায়গায় কত বসাবো? 2 বেশি বসাবো। এটাই তো আমরা করে আসছি, কারণ আমরা অঙ্ক করব সব উল্টোভাবে, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে। সো এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস 2 মাইনাস 5, এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস 2। এবার দেখো আমি যদি বর্গ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 5x মাইনাস 10 মাইনাস 1 ইজ ইকাল টু 0। তো পরবর্তীতে আমরা এখান থেকে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এইখানে মাইনাসের 7 ইজ ইকাল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7। কত সময় লাগে? কত সময় লাগে এগুলো করতে? কয়েক সেকেন্ড কিন্তু সময় লাগে, 10 সেকেন্ড সময় লাগে, এর বেশি মোটেও সময় লাগে না কিন্তু করতে। সো সহজ কিন্তু। এবার দেখো নেক্সট কোশ্চেন। এত সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1, আলফা প্লাস 1 বিটা প্লাস 1 হলে এক্স এর জায়গায় বসাবো এক্স মাইনাস 1। সো এক্স মাইনাস 1 যদি হয়, তাহলে চলো আমরা একটু বসাই দিই। এক্স এর জায়গায় এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 13 সমান 0। তাহলে দেখো আমরা কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, 4x মাইনাস 4 প্লাস 13 সমান 0। এরপরে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস 2x, আর এখানে আছে কত? 14 থেকে 4 বাদ মানে কত? 10 ইজ ইকাল টু 0। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 10, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 10 কোথায় আছে? এ নাম্বারে আছে। সো সবগুলাই কিন্তু বের করা যায়, সবগুলার উত্তরই কিন্তু খুব সহজে বের করা সম্ভব। ওকে, ওকে। সো এবার দেখো আমরা যদি পরবর্তীতে যাই, ওকে ওকে, এবার আমরা একটা রিটার্ন দেখতে পারতেছি। তারপর হচ্ছে আমাদের টাইপ 4। চলো আমরা একটু দেখি। দেখো এইটা হচ্ছে আমাদের সিকিউ এর জন্য আমি প্রশ্নটা নিছি, সিকিউ এর জন্য, ঠিক আছে? সিকিউ এর জন্য আমরা এই প্রশ্নটা সলভ করব। প্রশ্নটা কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 2x, এমন একটি সমীকরণ নির্ণয় করো। দেখো সিকিউ এর জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিকিউ এর জন্য এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে এত সমীকরণের মূল দুটির যোগফল ও অন্তর্ফলের যোগবোধক অংশের সমান। তাহলে দেখো আমাকে একটা সমীকরণ দিয়ে দিছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ধরলাম যে ধরি এর মূল হচ্ছে আলফা আর হচ্ছে বিটা। এখন আমাকে যেই সমীকরণটা নির্ণয় করতে হবে তার মূল কি? তার মূল হচ্ছে, একটি হচ্ছে এই সমীকরণের যোগফলের সমান মূলগুলোর, অর্থাৎ একটা হচ্ছে আলফা প্লাস বিটা, আর আরেকটা হচ্ছে এই সমীকরণের মূলগুলোর বিয়োগফলের সমান, অন্তর্ফলের সমান। অন্তর্ফলের মান কত? আলফা মাইনাস বিটা। এই যে এখানে লিখি আলফা মাইনাস বিটা। আলফা এর মাইনাস বিটার দুইটা মান আসে, একটা পজিটিভ একটা নেগেটিভ। যে পজিটিভ মানটা, সেই পজিটিভ মানটা আমাকে নিতে বলছে। সো এখন আমরা নতুন যে সমীকরণটা গঠন করতে চাচ্ছি তার মূলগুলো হচ্ছে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর আরেকটা হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে চলো আমরা একটু বের করে ফেলি। দেখো আমরা যদি এবার এই সমীকরণটা থেকে একটু আমার উদ্দেশ্য হচ্ছে কি? দেখো আমার উদ্দেশ্য আমি একটু এখানে লিখে ফেলি। আমার উদ্দেশ্যটা আমি লিখে ফেলি। অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল। একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা আর আরেকটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা। মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 0। আচ্ছা, সো এবার দেখো আমার কাছে যদি এই আলফা প্লাস বিটা এর মান আর আলফা মাইনাস বিটা এর মান আগের থেকেই বের করা থাকে, তাহলে কিন্তু আমার জন্য অঙ্ক করা সহজ। তাহলে কিন্তু আমার জন্য অঙ্ক করাটা সহজ হয়ে যাবে। কেউ আবার এইগুলো যোগ করে বিটা বিটা কাইটা 2 আলফা রেখে দিও না, তোমার জন্য তাহলে আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। কারণ আলফা এর সিঙ্গেল মানটা তুমি কিন্তু বের করতে তোমার অনেক কষ্ট হবে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে আলফা প্লাস বিটার মান বের করব, আলফা মাইনাস বিটার মান বের করে এখানে বসাবো। তাহলে দেখো, সো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের
মূলের যোগফলের সূত্র হচ্ছে কত, আলফা প্লাস বিটা এর যোগফলের সূত্র কি ছিল, মাইনাস বি বাই এ। সো আমরা এখান থেকে যদি করি মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস, এটা হচ্ছে বি এর মান, আর এর মান হচ্ছে কত 1, তার মানে হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে আমরা প্লাসের 2a। সো আমরা আলফা প্লাস বিটা এর মানটা পেয়ে গেছি। এবার আলফা মাইনাস বিটা এর মানটা বের করতে হবে। আচ্ছা, তার আগে আমাদের আলফা বিটা এর মানটা বের করে রাখি। গুণফলের সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমরা কার মান চাই, আলফা মাইনাস বিটা। এখন দেখো তো আলফা মাইনাস বিটার তো পৃথিবীর কোনো সূত্র নাই, কি করবা, ছোটকালে আমরা বীজগাণিতিক সূত্র করছিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, মনে আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটাকে রুট ওভার দিলেই আমার কিন্তু সূত্র হয়ে যায়। এবার দেখো এই দুইটা মান কিন্তু আমার বের করা আছে, এই দুইটা মানই আমার বের করা আছে। তাহলে বের করা যদি থাকে তাহলে আমার জন্য সহজ, বসাই দিলে হয়ে যাচ্ছে। দেখো আলফা প্লাস বিটার মান কত, 2a। তাহলে আমরা 2a এটা একটু স্কোয়ার মাইনাস 4, আলফা বিটার মান কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার হচ্ছে রুট ওভার। এবার দেখো 2a স্কোয়ার করলে 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, মাইনাসের মাইনাসে প্লাসের 4b স্কোয়ার রুট ওভার 4a স্কোয়ার 4a স্কোয়ার কাটাকাটি চলে যায়। সো আমরা এখান থেকে তাহলে কি পাই, আমরা এখান থেকে পাই আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 4b স্কোয়ার রুট ওভার। আর 4b স্কোয়ারকে রুট ওভার যদি করি তাহলে প্লাস মাইনাস 2b হয়, বাট আমরা শুধু পজিটিভ মানটা নিব, মাইনাস নিব না, কারণ আমাকে এখানে বলছে যোগ বোধক অংশের মান নিতে। তো আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটার মান, আমরা পেয়ে গেলাম আলফা মাইনাস বিটার মান, বসায় দাও তাহলে শেষ। সো আমরা যদি বসাই দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস 2b ইন্টু এক্স প্লাস 2a ইন্টু 2b সমান 0। বা এইখান থেকে আবার আমরা 2টা কমন নিতে পারি, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু a প্লাস বি, আর এখান থেকে হচ্ছে প্লাসের 4ab ইজ ইকাল টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো অনেক কঠিন না কিন্তু, সহজ কিন্তু অনেক কঠিন না। জাস্ট আমাকে যে প্রশ্নটা বলছে প্রশ্নটা আমি ধরতে পারলেই আমি অ্যান্সারটা করতে পারি। ওকে, 2 বিটা, এই চ্যাপ্টারটা অনেক ইজি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা ইজি, তুমি যদি চেষ্টা করো তাহলে অবশ্যই ইজি, চেষ্টা না করলে ইজি না। ওকে, আচ্ছা, সো চলো এবার আমরা দেখি নেক্সট। সো এইটা হচ্ছে আমাদের টাইপ 5। সো টাইপ 5টা আমরা শুরু করব কিছুক্ষণের ভেতর। সো আমাদের যে 1 ঘন্টা 26 মিনিট ক্লাস হয়েছে, তো তোমরা আমাকে একটু বলো যে আমি কি, তোমরা যদি চাও তাহলে আমরা একসাথেই করে ফেলতে পারি। আর যদি বলো যে না ভাইয়া নামাজ পড়তে হবে বা খাওয়া করতে হবে, তাহলে 15 মিনিটের মতো একটা ব্রেক দিব, 15 মিনিট পরে আমরা আবার নতুন করে শুরু করব। ঠিক আছে, তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে একটু জানাও যে তোমাদের ব্রেক দরকার আছে, অথবা আমি আগামী 1.5 ঘন্টায় আরও 1.5 ঘন্টা যদি আমরা পড়ি তাহলে আমার মনে হয় শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টা টানা যদি করে কমপ্লিট করে ফেলবো। কমেন্ট বক্সে একটু জানাও। আচ্ছা, একজন বসে আগে স্লাইডটা একটু দেখতে দেখো। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা 1:30 বাজে, জি ভাইয়া ব্রেক দেন, খাতায় তুলে ম্যাথ। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু 1:30 বাজে, 15 মিনিটে হবে না, আবার খাওয়া আছে, আমরা 2টা বাজে শুরু করব। ঠিক আছে, 2টা বাজে শুরু করব আমরা। এই লাইভটা এখন কেটে দিব এবং আমাদের নেক্সট লাইভ এটা আমরা হচ্ছে 2টা বাজে শুরু করব। 2টা থেকে ইনশাল্লাহ আমরা 3:30 বা 4টার ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। সো তোমাদের জন্য 30 মিনিট ব্রেক, অনেক ব্রেক কিন্তু, অনেক লম্বা ব্রেক কিন্তু, 30 মিনিট তোমাদের জন্য ব্রেক রইলো। 30 মিনিটে তোমরা তোমাদের খাওয়া দাওয়া আর নামাজ এই 2টা কমপ্লিট করে চলে আসবে। বাট একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু এই ক্লাসটা আমরা করতেছি মনোযোগ দিয়ে, তোমরা যারা আসো এই পর্যন্ত মনোযোগ দিয়ে করলে, পুরো ক্লাসটাই যদি তোমরা জানো আমার সাথে করো, পুরো ক্লাসটাই মনোযোগ দিয়ে করো, পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করে যাও। সেকেন্ড সেগমেন্টে তোমরা পুরো ফুল কনফিডেন্স পাবা যে ভাই কী করলাম, সবই দেখি পারি। সেকেন্ড সেগমেন্টে বুয়েটের প্রশ্ন, তারপর হচ্ছে তোমার হচ্ছে ঢাবির প্রশ্ন, তারপর হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন আমি তোমাদের সামনে সাজায় রাখছি। 15টা প্রশ্ন তোমরা উত্তর করবা। জাস্ট আমি দেখবো আগে তোমাদের উত্তর, তারপর আমি উত্তর বলে দিব। ওকে, সো আমরা 2:30 শুরু করতেছি। নেক্সট আমি এখানে লিখে দিচ্ছি যে 2টা বাজে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা শুরু করতেছি 2টা বাজে। 2টায় সো 2টায় আমরা নেক্সটটা শুরু করতেছি। সো আপাতত আমাদের এই 30 মিনিট এই লাইভটা কেটে দিব, নতুন লাইভে আমরা আসবো। সো চলো আমরা এই পর্যন্তই, ঠিক আছে। সো 2টা বাজে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।